আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। এখন বিন্যাস ও সমাবেশ অনেকেই বলতে পারে যে আমরা কেন পড়ব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35তম বিসিএস এর পর থেকে যে নতুন সিলেবাস প্রবর্তন হয়েছে সেটায় প্রতি বছরই বিন্যাস ও সমাবেশ থেকে কমপক্ষে একটা বা দুইটা প্রিলি বলেন সেটা রিটেন এক্সাম বলেন, প্রতি কোশ্চেনেই একটা না দুইটা একটা বিন্যাস ও সমাবেশ থেকে কোশ্চেন থেকেই থাকে। তো সেক্ষেত্রে অঙ্কে থেকে যদি আমরা একটা ভালো মার্ক আশা করতে চাই তো অবশ্যই বিন্যাস ও সমাবেশ আমাদের করতেই হবে। এখন অনেকেই বলতে পারে যে বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু কঠিন বা একটু মানে বুঝতে অসুবিধা হয়। বাট আমি মনে করি যে যদি বিন্যাস সমাবেশটা যে চ্যাপ্টারটা এটা যদি আমরা আমাদের বাস্তব জীবনের সাথে তুলনা করে বা বাস্তব জীবনের সাথে আহ, আমরা মিলিয়ে পড়তে চাই তাহলে জিনিসগুলো অনেকটা সহজ হয়ে আসে। কারণ কোশ্চেন গুলো আমাদের বাস্তব জীবনে আমরা যে ছোটবেলায় যে ভাবে শিখে আসি সেভাবেই মূলত হয়ে থাকে। তো সেটার সাথে যদি আমরা একটু মানে মিশিয়ে বা দেখা যাচ্ছে তুলনা করে পড়ি তাহলে আমাদের জন্য বিন্যাস সমাবেশের প্রথম লেকচারে আজ আমরা যে জিনিস সম্পর্কে জানবো তা হচ্ছে ফ্যাক্টরিয়াল কি, বিন্যাস সমাবেশের মধ্যে পার্থক্য এবং সূত্র, এবং সূত্রের মাধ্যমে কিছু বেসিক ম্যাথ করব যেটা প্রায় আসে, বেসিক ম্যাথ যেগুলো আছে, এবং দুইটা বিধি, একটা হচ্ছে যোজন এবং গুণন বিধি, যেটা মূলত আমাদের বিন্যাস সমাবেশের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে, এবং বিধির মাধ্যমে কিছু নরমাল ম্যাথ। তো সেক্ষেত্রে আমাদের বিন্যাস সমাবেশ শুরু করার আগে সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল কি। ফ্যাক্টরিয়াল কেন জানা জরুরি? কারণ ফ্যাক্টরিয়াল এর মাধ্যমে আমরা বিন্যাস সমাবেশের কিছু অঙ্ক বা যে সকল অঙ্কগুলো আমরা করে থাকি সেটা ফ্যাক্টরিয়াল অনেক বেশি কাজে লাগে। তো আমরা যদি ফ্যাক্টরিয়ালটা কিভাবে কাজ করবে বা ফ্যাক্টরিয়ালটা কি সেটাই না জানি তাহলে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করতে পারবো না। তো দেখেন, ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল যদি আমি সহজ বাংলা হিসেবে বলতে চাই যে ফ্যাক্টরিয়াল মূলতটা কি। ফ্যাক্টরিয়াল হচ্ছে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? এটা হচ্ছে ওয়ান থেকে অসীম পর্যন্ত, মাইনাস নেওয়া যাবে না বা কোনো দশমিকও নেওয়া যাবে না। স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সংখ্যা, বা ইংলিশে যদি বলি সেটার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কোনগুলা? সেটা হচ্ছে ওয়ান থেকে অসীম পর্যন্ত, পাস ইনফিনিটি। শুধুমাত্র সেটা পূর্ণ সংখ্যা হতে হবে। কি? পূর্ণ সংখ্যা। কোনো দেখা যাচ্ছে কোনো দশমিক নেওয়া যাবে না। যেমন আমরা কি করি, 1 2 3 4 5 এই রকম যে সংখ্যাগুলো আছে ইনফিনিটি পর্যন্ত, সেই সকল সংখ্যাকে আমরা মূলত স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তো আমাদের যে ফ্যাক্টরিয়ালটা, এই ফ্যাক্টরিয়ালটা মূলত স্বাভাবিক সংখ্যারই হয়ে থাকে। তো যে কোনো স্বাভাবিক সংখ্যার যদি আমরা ফ্যাক্টরিয়াল বের করতে চাই, ফ্যাক্টরিয়ালটা হচ্ছে ওই সংখ্যা ওয়ান থেকে ওই সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে আমি যদি এটাকে একটু লিখে দিই তাহলে বুঝতে পারবেন যে কি, ওয়ান থেকে ওই সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে ওয়ান থেকে ওই সংখ্যাগুলো যদি স্বাভাবিক সংখ্যার গুণফল আমি বের করতে যাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি? যেমন আমরা বলি, যেমন এটা ওয়ান থেকে ওই সংখ্যা, মানে আমি কি বলি, ওয়ান থেকে ওই সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, স্বাভাবিক সংখ্যার গুণফল, এটা হবে কোন একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল। যেমন আমি যদি 4 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে আমি কি বলছি, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত। কোন কোন সংখ্যা? 4 পর্যন্ত। অবশ্যই, তার মানে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4। তাহলে 4 এর ফ্যাক্টরিয়াল হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4। এই 4 এর ফ্যাক্টরিয়াল হবে এটা। তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে 3 4 কত, 12, 12 দুগুণে 24, 24 অক্ষে 24, তাহলে 4 এর ফ্যাক্টরিয়াল দাঁড়াচ্ছে আমার 24। ওকে, তো এইভাবে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যারই ফ্যাক্টরিয়াল বের করা যায়। তো সেক্ষেত্রে আমি যদি 3 ফ্যাক্টরিয়াল বের করতে যাই তাহলে কিভাবে হবে? 3 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু, আমরা যদি 1 থেকে 3 পর্যন্ত, তাহলে 1 ইনটু 2 ইনটু 3, তাহলে 3 দুগুণে কত, 6, 6 অক্ষে 6, এটা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন কোশ্চেন হইতে পারে যে স্যার এটা তো ইজিলি আমরা বের করতে পারবো, সমস্যা নাই। ফ্যাক্টরিয়ালটি কি আসলে এরকম হয়? না, আসলেও কিন্তু এরকম হয় না। ফ্যাক্টরিয়াল হওয়ার পিছনে একটা কারণ আছে। এখন বলতে পারেন যে স্যার কারণটা কি জানা জরুরি? হ্যাঁ, অবশ্যই কারণটা জানা জরুরি। কারণ আমরা যখন এই যে যে বিন্যাস সমাবেশে যে অঙ্কগুলা করবো সেক্ষেত্রে
আমাদের আস্তে আস্তে এটাকে ভেঙে ভেঙে করতে হবে অনেক সময়, যখন আমরা অনেকটা ডিপে চলে যাব, বা তখন দেখা যাবে এই ফ্যাক্টরিয়ালটা কিভাবে ভাঙতেছে এটা আমাকে জানাটা জরুরি হয়ে পড়ে। কারণ এটা যদি না জানি, পরবর্তীতে আমাদের যেমন নরমাল কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল আমরা ইজিলি বের করতে পারি, বাট আমাকে যদি কখনো বলে যে এন ফ্যাক্টরিয়াল বের করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? আপনি তো এরকম ভাবে এন এর তো আর কোনো রাশির ক্ষেত্রে তো ভাঙতে পারবেন না। তাহলে আমাকে জানতে হবে যে এটা কিভাবে ভাঙতেছে, এই জিনিসটা অবশ্যই জানাটা জরুরি। তো সেটা যদি আমরা জানতে যাই, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এটা থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে এটা আসলে কিভাবে ভাঙে। তখন আমরা দেখা যাচ্ছে এটারও ফ্যাক্টরিয়াল আমরা বের করতে পারবো। কিভাবে? তো দেখি, আমরা এখন 24 এর কথাই আমি যদি চিন্তা করি যে এই 24টা মানে বা 4 এর ফ্যাক্টরিয়াল যে 24 আসতেছে, এটা কিভাবে আসে? আচ্ছা, আমরা যদি মনে করেন আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসটা গুলো ঘুরে থাকে, যেমন আমাদের আমরা সরকারি যে চাকরি, বা দেখা যাচ্ছে যে কোনো কিছু ইউনিয়ন পরিষদে, বা একটা ইউনিয়ন পরিষদের কথা চিন্তা করি। তো দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন কোন একটা দায়িত্বের কাজ, মনে করেন আপনি একটা কাজ গেছেন ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান বলবে কি, যে না না না, এটা আমার কাজ না, এটার দায়িত্ব আমার ছোট জন। সবসময় দায়িত্বগুলা যে দায়িত্বগুলা এটা কি করে, সবাই পাস অন করতে দিতে চায় কার কাছে? তার চেয়ে যে ছোট ব্যক্তি আছে তার কাছে। অবশ্যই বড় ব্যক্তির কাছে যাবে না, অবশ্যই ছোট ব্যক্তির কাছে। যেমন একজন চেয়ারম্যানের কাছে যদি আপনি কোনো একটা কাজে যান, যেমন আমরা প্রায়ই যাই বিভিন্ন ধরনের চেয়ারম্যান সার্টিফিকেট নিতে, বা এই সকল কাজে। তো দেখা যাচ্ছে বলবে যে ওখান থেকে কাগজ নিয়ে আসো, তারপরে আমি সাইন করবো, তার আগে সাইন করবো না, ব্যাস আমি এরকম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন একজন চেয়ারম্যানের কাছে এটা যাব, তো চেয়ারম্যান কি করবে, তার যে নিচু যে পদ আছে, মানে মহিলা সদস্য, তার কাছে তার দায়িত্বটা পালন করে দিবে যে না, আমার দায়িত্ব না এটা, অন্যজনের কাছে যান, সে পালন করে দিবে। আবার মহিলা মেম্বারের কাছে যখন যাব, সে বলবে ঠিক আছে, তুমি কোন এলাকায় আসছো, তো এই এলাকার মেম্বারের কাছে চলে যাও, তাহলে আমার কাছে এসে লাভ নাই তো। তো সে কি করবে, তার এলাকার মেম্বারের কাছে পাঠিয়ে দিবে। এইভাবে মানে প্রতিনিয়ত দেখা যাচ্ছে উপরের জন ছোট জনের কাছে তার দায়িত্বগুলো পালন করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে একটা দায়িত্ব হিসেবে ধরি, যে একটা ফ্যাক্টরিয়াল কি একটা দায়িত্ব। তাহলে এই দায়িত্বটা কি করবে, ও সবার প্রথমে সবচেয়ে বড়টা থেকে ছোটটা আস্তে আস্তে পালন করে দিতে থাকবে। তো এই যে যে অর্ডারটা আমি মেনটেন করছি 1 2 3 4 5, এটা হচ্ছে উল্টা হয়ে যায় তখন 4 3 2 1। কেন আমি এটা কি এভাবে না লিখে আমি কি এভাবে লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। যে এভাবে যদি লিখি যে 4 × 3 × 2 × 1, এটা কি লেখা পসিবল? অবশ্যই লেখা পসিবল, কারণ এটা তো একই জিনিস, কোনো ডিফারেন্স কিছু নাই। সেক্ষেত্রে এটা কিভাবে দায়িত্বগুলো পালন করতেছে সেটা যদি আমরা দেখি, তাহলে মনে করেন সাপোজ এখানে 4 ফ্যাক্টরিয়াল আছে। ওকে, ফ্যাক্টরিয়ালটা কার উপর আছে? 4 এর উপর। এখন আমরা জানি কখনো কেউ দায়িত্ব নিজের কাছে রাখে না। তো ফ্যাক্টরিয়ালটা কি করবে, যে বলবে যে না, আমার কাছে আমি রাখবো না, আমি আমার চেয়ে ছোট, ছোটকে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা, তার পরবর্তী ছোট স্বাভাবিক সংখ্যা যে আছে, সে কি আছে, তার চেয়ে এক কম। স্বাভাবিক সংখ্যা আমরা জানি এক করে কমে অবভিয়াসলি। তাহলে আমরা কি করবে, ও 4 প্রথমে রিলিজ হবে, রিলিজ হয়ে পরবর্তীতে 4 থেকে এক কমে যাবে, এক কমে গেল কি 4 - 1। ফ্যাক্টরিয়ালটা 4 - 1 এক কমে তার ঘাড়ে চলে যাবে। তার মানে কি 4 - 1 তার ফ্যাক্টরিয়াল। তো এটাকে যদি আমরা লিখি এখানে, তাহলে কিভাবে লেখা যায়, 4 × 4 - 1 মানে কি 3 তার ফ্যাক্টরিয়াল। এখন মনে করেন দায়িত্বটা চলে গেছে মহিলা মেম্বারের কাছে, আর মহিলা মেম্বার বলে না আমি রাখবো না। তাহলে সেক্ষেত্রে কি করব, সেটাও তার পরবর্তীতে গ্রাম যে মেম্বার আছে তার কাছে পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে করি, তাহলে কি আসবে, 4 × 3 তার কি হবে, 3 প্রথমে ফ্রি হবে, দেন 3 থেকে আমরা কি করব, -1 করে একটা ফ্যাক্টরিয়াল করে দিব। ঠিক একইভাবে পাস করবে 4 × 3 এটা কত হবে, 2 ফ্যাক্টরিয়াল। দেন আমরা একইভাবে নিতে পারি 4 × 3 এখান থেকে 2 প্রথমে 3 হবে, তারপরে কি 2 - 1 তার ফ্যাক্টরিয়াল। এভাবে পাসন হতে থাকে। পাসন হতে হতে কোথায় যায়, 4 × 3 × 2 এখানে কি হবে 1। 1 থেকে কোথায় যাবে, আমরা জানি 1 - 1 তার ফ্যাক্টরিয়াল। সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে এখানে 4 × 3 × 2 × 1। এখন 1 ফ্যাক্টরিয়াল মানে কি, 1 ফ্যাক্টরিয়াল মানে 0, 0 ফ্যাক্টরিয়াল যতক্ষণ পর্যন্ত 0 না আসে। এখন কোশ্চেন হতে পারে 0 কি করবে, 0 তো আর কার কাছে যাবে, 0 তো আর দেওয়ার জায়গা নেই। তো সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল এর মানও 1 হয়। 0 ফ্যাক্টরিয়াল মান কি 1 হয়। এটার একটা প্রতিবেদন আছে, এটা আমরা যদি পড়ি তাহলে আসলে প্রতিবেদন জীবনেও কখনো আসবে না আমাদের পরীক্ষায়, বা কোনো চাকরি পরীক্ষায় জীবনেই আসবে না। তো শুধু শুধু জেনে লাভ নাই, কারণ এটার প্রতিবেদনটা দেখা যাচ্ছে 1 পেজ হয়ে যাবে। তো দরকার নেই আমার কাছে। তো আমাদের কাছে কিছু মান আমাদের মুখস্থ করা বেটার, যে 0 ফ্যাক্টরিয়াল এর মান 1। এখন আমরা আরেকটা জিনিস জানি, যেমন 1 ফ্যাক্টরিয়াল এর মান, 1 ফ্যাক্টরিয়াল এর মানও কিন্তু 1। বুঝতে পারছি? তো আবার 2 ফ্যাক্টরিয়াল এর মান কিন্তু 2। কিছু কিছু ক্ষেত্রে জানা লাগে। আবার 3 ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে 6। এই কয়েকটা মান আমাদের যদি আমরা মুখস্থ করে থাকি, তাহলে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি সহজ হয়ে যায়।
যেমন আবার যদি 4 ফ্যাক্টোরিয়াল মান, যেমন এই যে আমরা এটা যেটা পড়তেছি সেটা হচ্ছে 24, 5-6 পর্যন্ত আমরা জেনে রাখলে আমাদের জন্য এটা ভালো হয়। ওকে, তো এখন যদি আমরা এখানে আবার চলে আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল এর মান কি হবে, 0 ফ্যাক্টোরিয়াল এর মান হবে 1। আমরা যদি পরের লাইনে লিখি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, তার মানে কি ঘুরে ফিরে যদি আমি গুণ করি সেই 24ই আসতেছে। বুঝতে পারছি? এখন এখান থেকে আমরা এইটা জিনিসটা এখন বলতে পারেন স্যার আমরা তো ইজিলি এটা করতে পারতাম, তাহলে এত ঘুরায় পেঁচায় করলাম কেন? ঘুরায় পেঁচায় করার কারণ এইটাই যে এটা কিভাবে ভাঙতেছে বাবা, কিভাবে হচ্ছে এই জিনিসটা জানার বিষয়টা। আমরা জানি যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা প্রথমে নিজে ফ্রি হয়, তার থেকে ছোট মানে তার থেকে যে ইমিডিয়েট ছোট তার কাছে এই সংখ্যাটা পাঠায় দেয়। ওকে, তো এখন যদি আমি এটাকে যদি করতে যাই, যেমন এখন আমি তো এটা সংখ্যার ক্ষেত্রে করলাম, আমি যদি বলি একটা রাশির ক্ষেত্রে, যেমন আমি যদি বলছিলাম যেটা এটা কি n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল এর কাজ কি করবে, ও এখানে 4 ছিল, 4 প্রথমে নিজে ফ্রি হয়েছে, 4 থেকে ইমিডিয়েট এক যে কম আছে তার কাছে এটা পাঠাই দিছে। তো ঠিক সেরকম n প্রথমে কি হবে, এখানে ফ্রি হবে, ইমিডিয়েট পরবর্তীতে কে আছে, এটা হচ্ছে n মাইনাস 1 মানে এক কমে গেছে তার কাছে পাঠাই দিছে ফ্যাক্টোরিয়াল। ঠিক সেম পসিবল, তার পরবর্তীতে n এখানে কি হবে, ফ্রি হবে, n মাইনাস n প্রথমে কি হবে, নিজে ফ্রি হবে, তার পরবর্তীতে যে এক কম ইমিডিয়েট সে কি আছে, n মাইনাস 1 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, এরকম পরবর্তীতে কি হবে n ইন্টু n মাইনাস 1, আর আমরা জানি মাইনাস 1 মাইনাস 1 কত হয়, মাইনাস 2, তাহলে এখান থেকে n মাইনাস 2 প্রথমে ফ্রি হবে, রাইট? পরবর্তীতে এখানে কি দাঁড়াবে, এখানে n মাইনাস 2 ছিল, n মাইনাস 2 মাইনাস 1 আরো এক মাইনাস হবে, ফ্যাক্টোরিয়াল হবে, দেন এখানে যাবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, দেন এখানে কি n মাইনাস 2 মাইনাস 1 কত হচ্ছে, মাইনাস 3, তো সেই ক্ষেত্রে এটাকে হবে মাইনাস 3। ওকে, পরবর্তীতে এটা মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হবে, v ফ্যাক্টোরিয়াল হলো, এইভাবে কি চলতে থাকবে না, চলতে চলতে কোথায় চলে যাবে, যতক্ষণ পর্যন্ত এই যেখানে কি না আসবে, জিরো আসবে। জিরো মানে কি n মাইনাস n, তো এইখানে চলতে থাকবে এইভাবে যে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, কিছু না দেওয়া মানেও কি গুণ, আমরা জানি এটা হচ্ছে n মাইনাস 3, পরেরটা আবার n মাইনাস 4 হবে, তারপর ডট 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 লাস্টে এক সময় যা হবে n মাইনাস n তার ফ্যাক্টোরিয়াল, মানে এটা মানে কি, এটা মানে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল হয়ে গেলে হয়ে গেল। তার মানে আমরা কোনো একটা রাশিকেও কি করতে পারতেছি, এখন ফ্যাক্টোরিয়ালে ভাঙতে পারতেছি। এই জিনিসটা আমার কেন জানা জরুরি, এই জিনিসটা আমাদের জানা জরুরি কেন, কারণ আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাকে এরকম ভাবে ভাঙতে হবে, একটা রাশিকে ভাঙতে হবে, এবং রাশিকে ভাঙা আমাদের জন্য শিখতে হবে যে রাশিটা কিভাবে ভাঙবো। বুঝতে পারছি? তো এইটা জিনিসটা আমাদের অবভিয়াসলি জানা প্রয়োজন ছিল। এটা হচ্ছে আমাদের কি ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল যে কোনো কিছুর আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো, এবং যে কোনো একটা রাশিরও ফ্যাক্টোরিয়াল বের করা পসিবল। যেমন আমি যদি আরেকটা রাশি বের করি, যেমন এখানে সেটা কিভাবে, যেমন n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল কি হবে, n প্রথমে নিজে ফ্রি হবে n মাইনাস 1, n মাইনাস 1 থেকে আরো কমে যাবে সেটা কি n মাইনাস 2, তারপরে n মাইনাস 3, আবার কি n মাইনাস 4, এরকম যাইতে থাকবে ডট 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 লাস্টে কত n মাইনাস n পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জিরো না হয়। এইভাবে যে কোনো কিছু রাশির এখন ফ্যাক্টোরিয়াল বের করা পসিবল। ওকে, দেখে নেন। ওকে, তাহলে আমাদের যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা, আমাদের বিন্যাস সমাবেশের যে ফার্স্ট টপিক, সেটা আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ফ্যাক্টোরিয়াল কি, ফ্যাক্টোরিয়াল কিভাবে কাজ করে, ফ্যাক্টোরিয়াল কিভাবে আসে, ফ্যাক্টোরিয়ালের যে মেন সূত্রটা, সেই সূত্রটা মূলত আমরা যদি ফ্যাক্টোরিয়ালের মেন সূত্রটা কি, তাহলে এটাকে আমরা মেন সূত্র বলতে পারবো, তাহলে ফ্যাক্টোরিয়াল মেন সূত্রটাও আমরা পেয়ে গেলাম, এই ফ্যাক্টোরিয়ালটা আমাদের শেষ হয়ে গেল। এখন যদি আমরা দ্বিতীয় যে টপিকটা আছে সেই টপিকটা পড়তে যাই, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের কাছে, মূলত আমাদের এই চ্যাপ্টারটা এটার উপরে, যে সেটা কি বিন্যাস ও সমাবেশ। তো এখানে আমরা যদি লিখে নেই একটা, যে এখানে একটা লিখলাম আমি বিন্যাস, আমি আরেকটা জিনিস এখানে লিখতেছি সেটা হচ্ছে সমাবেশ। আচ্ছা, এটা যদি ইংলিশ নামটা বলি, অনেক সময় ইংলিশে জানতে হবে, ইংলিশ নামটা আমাদের অবশ্যই জানতে হবে, কারণ কোশ্চেন ইংলিশে আসতে পারে অনেক সময়। যেমন একটা বলতে পারে যে এটা পারমুটেশন কি হবে, পারমুটেশন মানেই যদি না বুঝি তাহলে তো হবে না। তো এই জিনিসটা সবাই জানে অবভিয়াসলি, তবু যদি লিখে রাখি পারমুটেশন। একটা হচ্ছে সমাবেশ, সমাবেশ মানে কি কম্বিনেশন। এই জিনিসটা আমাদের অবশ্যই এখন বিন্যাস সমাবেশে যে জিনিসটা সবার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে, সেই জিনিসটা হচ্ছে আমরা
বিন্যাস ও সমাবেশের ভিতরে ভেজাল লাগাই ফেলি যে কোনটা কি, এটা কি বিন্যাস হবে না এটা কি সমাবেশ হবে। বাট আমাদের এই ক্লাসে আমি এখানে যথেষ্ট করে বলে দেওয়ার চেষ্টা করব যে বিন্যাস ও সমাবেশ আপনি আলাদা করতে পারবেন, যে আসলে দুইটার পার্থক্যটা কি এবং দুইটা কিভাবে কাজ করে। আপনি যদি এই জিনিসটা জেনে যান যে না আপনার বিন্যাস ও সমাবেশ কিভাবে কাজ করে এবং দুইটা আসলে কি, সেই জিনিসটা তাহলে আপনার পুরো চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে। আপনার সর্বপ্রথম যে কনফিউশনটা দূরে হয়, এটা কি বিন্যাস না সমাবেশ, সেই কনফিউশনটা আজকে দূর করার চেষ্টা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন যদি বিন্যাস ও সমাবেশ যদি আমরা পড়তে যাই, তাহলে সবার প্রথমে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটা মানে কি, বিন্যাস মানে কি। বিন্যাস মানে হচ্ছে একটা হচ্ছে আহ, একটা ক্রম অনুসারে সাজানো, ক্রম অনুসারে সাজানো। এখন ক্রম অনুসারে সাজানো মানে কি, ক্রম অনুসারে সাজানো, ক্রম অনুসারে কি করা, ক্রম অনুসারে আমি কি করব, সাজাবো। এটা বিন্যাস মানে অর্থই হচ্ছে এটা, এটা একটু লিখে নেন। তাহলে ক্রম অনুসারে সাজানো, এখানে একটা কথা উল্লেখ আছে, এই ক্রম অনুসারে, এই যে এই ঘরটা একটা বক্স করে দেন, কারণ এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিন্যাসের ক্ষেত্রে ক্রম অনুসার শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সমাবেশের ক্ষেত্রে এই ক্রম অনুসারটা থাকে না, আপনি যে কোনো একটা সিকোয়েন্সে মেনটেন করতে পারেন, বাট এখানে আপনাকে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করতেই হবে। আর সমাবেশ মানে কি, সমাবেশ মানে হচ্ছে যেখানে কোনো ক্রম অনুসারে দরকার নাই, নর্মালি যে কোনো ভাবে আমি বাছাই করব, যে কি করব, বাছাই। এটা মানে কি, বাছাই করা। এখানে কোনো মানে ক্রম অনুসারে যাওয়ার কোনো দরকার নাই, বাট এখানে আমার ক্রম অনুসারে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা একটা যদি আমি বিন্যাসের একটা সংজ্ঞা দিই, সংজ্ঞাটা কি হতে পারে, যে এক বা একাধিক অনেকগুলা মানে ওয়ার্ড বা শব্দ থেকে সবগুলা নিয়ে বা একটা নিয়ে যত প্রকার আমরা কি করতে পারি, ক্রম অনুসারে সাজাইতে পারি, তাকে বলে বিন্যাস। আর যদি আমি সমাবেশের কথা বললে কি করি, তাহলে যে এক বা একাধিক বস্তু নিয়ে যত প্রকারে এটা আমরা কি করতে পারি, বাছাই করতে পারি, বাছাই করতে পারি, প্রত্যেকটাকে এক একটা কি বলে, সমাবেশ বলে। আপনাকে যদি আমি এরকম সংজ্ঞা দিই, আসলে সংজ্ঞাটা দিলে আসলে ওই বইয়ের ভাষা কেউ বুঝবে না। তো সেক্ষেত্রে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই যে জিনিসটা কিভাবে কাজ করে, তাহলে হয়তো আপনারা ভালো বুঝবেন। তো সেক্ষেত্রে দেখেন, আমি যদি একটা উদাহরণ এখানে টানি, মনে করেন সাপোজ আমি এখানে আমি তিনটা ওয়ার্ড নিলাম, এ বি সি। ওকে, এ বি সি তিনটা ওয়ার্ড নিচ্ছি আমি এখানে। এ বি সি ওয়ার্ড আমাকে বিন্যাস বলে যে এই তিনটা ওয়ার্ড এর সবগুলো আপনি নিতে পারেন বা একটা নিতে পারেন অথবা দুইটা নিতে পারেন। এই দুইটা নিয়ে আপনি যত প্রকার এটাকে সাজাইতে পারেন। আমি যদি তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করি, যে এখানে তিনটা ওয়ার্ড আছে, আমি তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করব, এই তিনটা ওয়ার্ডকে আমি যত প্রকারে এটাকে সাজাইতে পারবো। কিভাবে সাজাবো, যেমন আপনার ফোন, মনে করেন এটাকে আমি যদি সাজাই, এবিসি যত প্রকার আমি কি করতে পারি, সাজাইতে পারি, ওই যত প্রকারের সাজানোর সংখ্যাটাকে আমরা বলবো বিন্যাস। যেমন আমি কিভাবে সাজাতে পারি, এখানে এবিসি আছে, কেন আমি এটাকে এইভাবে লিখতে পারি না, যে বি এ সি, অবশ্যই লিখতে পারবো। জাস্ট আমি কি করছি, এর জায়গায় বি দিয়েছি, বির জায়গায় এ দিয়েছি। আবার এটাকেও করতে পারি, আমি এটাকে এখানে পাঠিয়ে দিব, তারপরে কি বি সি এ, এভাবে সাজানো যাবে। দেখেন প্রত্যেকটাই কিন্তু আলাদা হচ্ছে, এ বি সি, বি এ সি, বি সি এ, এটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, অবশ্যই। তারপরে আমি যদি এখানে আরেকটা বার করে দিই, সেটা কি হবে, এখানে যদি সি দেই, এখানে যদি বি দেই, এখানে এ দিলাম, এটাও কিন্তু আলাদা। আবার যদি মনে করি না এখানে দিব কি, সি দিব, এখানে এ দিব, এখানে আবার বি দিব, এটাও আলাদা হচ্ছে। আর কি করে সাজানো যায়, আর উদ্ভব সাজানো পসিবল। যদি আমি এখানে এ দেই, এখানে দেই সি, এখানে দেই বি, এটা কি আছে, এ সি বি, না এটাও নেই। দেখেন এত প্রকারে আমি কি করতে পারতেছি, এটাকে সাজাইতে পারতেছি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে স্যার এর থেকে বেশি পসিবল, আসলে পসিবল না। আপনি যদি এটাকে চেক করে দেখেন, এর থেকে বেশি কম্বিনেশন কখনোই পসিবল না। আপনি যে কোনো কিছু চেক করতে পারেন, পসিবল না। তার মানে এই যে ক্রম, এই তিনটা পদকে, এবিসি তিনটা পদকে আমরা কত ভাবে, ভিন্ন ভিন্ন ভাবে আমরা সাজাই ফেলছি। এখন কোশ্চেন হতে পারে যে স্যার এখানে ক্রমটা ম্যানার কেন হলো। দেখেন এটার নাম্বার ছিল কত, ওয়ান, এটার নাম্বার ছিল টু, এটার নাম্বার ছিল থ্রি। তাহলে একে যদি আমি ওয়ান ধরি, দেখেন এ এখন কোথায় আছে, এখানে এই বি আছে টু, এখানে এখানে আছে থ্রি। দেখেন ক্রমটা কিন্তু পরিবর্তন করে ফেলছি আমি, ক্রমটা কি করে ফেলছি, পরিবর্তন করে ফেলছি। তার মানে ক্রম পরিবর্তন করলেই আমার কি আলাদা আলাদা প্যাটার্ন পাচ্ছি, আমি এটা প্যাটার্ন পাচ্ছি, এটা প্যাটার্ন পাচ্ছি, এটারও প্যাটার্ন পাচ্ছি, এটার প্যাটার্ন পাচ্ছি, আলাদা আলাদা প্যাটার্ন পাচ্ছি। কেন, ক্রম পরিবর্তন করলে আপনি আলাদা একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছেন। ওকে, বাট তার মানে আমি বুঝলাম যে ক্রমটা এখানে কি ম্যাটার করে,
ক্রম যদি আলাদা আলাদা হয়, একটা জায়গায় আর একটা হয়, তখনই ম্যাটার করে। যেমন সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে আপনার ফোনের পাসওয়ার্ড। এখন আপনি পাসওয়ার্ড দিচ্ছেন যে 1 2 3 4 5, যেটা আসলে ছোটবেলায় আমরা দিতাম। মনে করেন আমাদের যখন বাটন ফোন ছিল তখন আমরা কি দিতাম 1 2 3 4 5 বা 1 2 3 4। তো দেখা যাচ্ছে অনেকে আবার কি, যারা অনেক মনে করেন একটু অ্যাডভান্স হলাম, তখন ক্লাস 5 বা 6 উঠলাম, তো তখন মনে হয়েছে যে না, আমরা একটু চেঞ্জ করে দিব, সেটা কি 4 5 6 7। অথবা দেখা যাচ্ছে আমরা কি করতাম, উল্টা করে দিতাম 4 5 3 2 1। এরকম ঘটনা অনেক হয়েছে, কত বাবার হাতে মার খেয়েছি যে একটু পাসওয়ার্ডটা একটু ভেজাল করে, যে একটু মানে কঠিন করে দিই, পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে এমন পাসওয়ার্ড দিছি যেটা পাসওয়ার্ড দিতেই ভুলে গেছি। কত মার খেয়েছি এরকম, দেখা যাচ্ছে পরবর্তীতে ফোন পরবর্তীতে রিস্টার্ট দিয়ে আনা হয়েছে। তো এরকম নর্মাল ভাবে আমরা পাসওয়ার্ডের যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা পরিবর্তন করলে আমরা নতুন আর একটা পাসওয়ার্ড পেয়ে যাচ্ছি। তো এইখানে অনেকে বলে না যে আমার এত ডিজিটের পাসওয়ার্ড, যত বর্তিতে ডিজিট বাড়াবেন তত তত এই জিনিসটা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। আর বাড়তে থাকলে তত পাসওয়ার্ডটা মনে করেন হ্যাক করা বা দেখা যাচ্ছে আন্দাজ করা কঠিন হয়ে পড়বে। এর জন্য কম্বিনেশন, বর্তমানে যে পাসওয়ার্ডটা করা হয় সেটার কম্বিনেশন অনেক বেশি দেওয়া হয়, কম্বিনেশন অনেক বেশি দেওয়া হয়। এবং সেক্ষেত্রে নাম্বার, যেমন এখানে আমি 3টা এবিসি, আপনি যদি আপনার বলেই দেন আপনার গ্রাহককে যে আমার এবিসির ভিতরে কোনো একটা হবে, তাহলে ও 6টা এরকম কম্বিনেশন দিলেই ও বুঝে যাবে যে এরকম 6টা কম্বিনেশনের ভিতরেই হবে। কিন্তু আমাদের কাছে যখন 10 ডিজিটের 1 থেকে 10 পর্যন্ত কোনো নাম্বার থাকে, তাহলে কি 10টাকে এরকম 100 প্রকারে বা ভিন্ন ভিন্ন ভাবে আমরা সাজাতে পারি। 10টা কম্বিনেশন অনেকগুলা, কিন্তু এখন করা হয়ে গেল তো ভাবে এখন 8 ডিজিটের নাম্বার, 8 ডিজিটের নাম্বার অনেক বেশি, এবং 8টা অঙ্ক, সেখানে আবার বিভিন্ন ধরনের অ্যালফাবেট, কোনো স্পেশাল ক্যারেক্টার, তাহলে দেখা যাচ্ছে অনেকগুলা কম্বিনেশন হওয়ার কারণে পাসওয়ার্ড হ্যাক করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। এখন তাহলে আমরা তো বুঝলাম যে এটা কি, এটা একটা বিন্যাস। কেন? ক্রম অনুসারে আমরা কি করছি, এটা সাজাইছি। ক্রম অনুসারে সাজাইলে দেখা যাচ্ছে কি আমরা এটা একটা বিন্যাস। কত প্রকারে হয়েছে, 1 2 3 4 5 6, তার মানে 6টা প্রকারে আমরা সাজাতে পারি, তাহলে এর বিন্যাস সংখ্যা কত হবে, 3। ওকে, এখন যদি আমরা সমাবেশ জিনিসটা বলি, আচ্ছা বিন্যাসের, তাহলে আমরা বুঝলাম যে ক্রম অনুসারে অবশ্যই সাজাইতে হবে আমাকে। ক্রম অনুসারে যদি আমরা না সাজাই তাহলে জিনিসটা আমার হবে না। ক্রম অনুসারে ক্রমটা পরিবর্তন করলে আমরা নতুন আরেকটা বিন্যাস পাচ্ছি, নতুন। হ্যাঁ, এখন আমরা যদি সমাবেশের কথা বলি, আমি সমাবেশের কথাই বলছিলাম যে অবশ্যই এখানে ক্রম অনুসারে হবে না, ক্রম অনুসারে কথাটা বাদ। আপনি কি একটা সিকোয়েন্স মেনটেন করবেন না, সিকোয়েন্স মেনটেন না করলে কি, এখানে আমরা দেখবো যে সিকোয়েন্স মেনটেন না করলে কি আমাদের মানে আলাদা কোনো বিন্যাস পাই। দেখেন, মনে করেন আমরা যদি, আচ্ছা আমরা তো ক্রিকেট খেলা সবাই অবশ্যই দেখি। তো ক্রিকেট খেলায় বাংলাদেশ কার সাথে বেশিরভাগ খেলে, আচ্ছা বাংলাদেশ একটা দল নিলাম আমি। আচ্ছা তার পরবর্তীতে আমি নিলাম হচ্ছে জিম্বাবুয়ে, কারণ আমরা ছোটবেলায় দেখতাম বাংলাদেশ শুধুমাত্র জিম্বাবুয়ের সাথে বেশি হার জিতে। ওকে, তো আরেকটা আমাদের প্রতিদ্বন্দ্বী দল সেটা হচ্ছে ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়ার সাথে আমরা সবসময় এখন সবচেয়ে বেশি ফাইট করি আমরা ইন্ডিয়ার সাথে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া নিলাম। এখন এদের 3 জনের ভিতরে আমরা যদি একটা ত্রিদেশীয় ম্যাচ খেলি, মানে ট্রাই সিরিজ খেলি, তো ট্রাই সিরিজ খেললে দেখা যাবে কি করতে, আমাদের এখানে আমরা ম্যাচ কাউন্ট করবো, যে ম্যাচ কত প্রকার আমরা বাছাই করতে পারি। কি করতে পারি, এখানে আমি কি লিখছি, সমাবেশ মানে কি বাছাই করা, যে কতটা ম্যাচ আমরা বাছাই করতে পারবো। তো দেখলাম যদি আমি দেখি, আচ্ছা আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি 1 2, এটা হচ্ছে 3, মানে 3টা। তো সেক্ষেত্রে আমি যদি প্রথমে বাংলাদেশ নিলাম, বাংলাদেশ, আর বাংলাদেশের সাথে আমি কি করলাম, প্রথমে ইন্ডিয়ার খেলাবো, ইন্ডিয়া আমি খেলতেছি। এখন দেখেন আমি এভাবে লিখছি। ওকে, তো পরবর্তীতে আর একটা কি নিতে পারি, মনে করেন আমি বাংলাদেশের সাথেই জিম্বাবুয়ে খেলবো। দেন আরেকটা কি ঘটনা ঘটতে পারে, যে জিম্বাবুয়ের সাথে ইন্ডিয়ার খেলবে। এখন লক্ষ্য করেন, এখন আপনি তো বলতেছেন যে স্যার এখানে তো 3টা ছিল, এখানেও 3টা ছিল, এখানে এতগুলো কম্বিনেশন হচ্ছে, এখানে এতগুলো কম্বিনেশন হলো না কেন? এখন আপনি একটা ঘুরে ফিরে দেখেন, আমি যখনই এখানে 1 2 3 এর পরিবর্তে 2 1 3 বসাইছি, এটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। বাট এখানে দেখেন এটা 1 ছিল না, এটা ছিল 2। আর আমি যদি এটা উল্টা করে দিই, যেমন এখানে আমি ইন্ডিয়া দিলাম ফার্স্টে, প্রথমে 2 দিলাম, পরবর্তীতে এখানে বাংলাদেশ দিলাম, এখানে দিলাম 1। বাট ঘুরে ফিরে কি এটা কি আলাদা কোনো ম্যাচ হয়েছে? এটা তো একটা ম্যাচই। আপনি যেভাবেই দেন, সিকোয়েন্স যেভাবেই মেনটেন করেন, ইন্ডিয়া বা বাংলাদেশ যেভাবেই মেনটেন করেন, বা ইন্ডিয়া টু বাংলাদেশ, তো একই কথা, ম্যাচ তো একটাই হবে। আপনি এটাকে ডাবল বার বাছাই করতে পারবেন না। দেখেন আপনি সিকোয়েন্স যদি আলাদা করে দেন, কোনো কিছু আলাদা মানে আলাদা বার হচ্ছে না। ঠিক একইভাবে এটাকে জিম্বাবুয়ে দিয়েছিলাম আমি 2, এটাকে দিয়েছিলাম 3। আপনি যদি এটাকে এভাবে লেখেন যে না প্রথমে জিম্বাবুয়ে লিখবো, সরি প্রথমে তো জিম্বাবুয়ে লিখছিলাম আমি, পরবর্তীতে না আমি বললাম যে না প্রথমে আমি ইন্ডিয়া লিখবো, পরবর্তীতে আমি এখানে কি লিখবো, জিম্বাবুয়ে লিখবো, তাহলে এখানে হবে কি 3, এটা 2। বাট সিকোয়েন্স আলাদা হয়ে গেছে, বাট
ম্যাথ তো ওইটাই রয়ে গেছে, ম্যাথ কিন্তু পার্থক্য সৃষ্টি হয় নাই। তো সেই ক্ষেত্রে যখন আমরা সিকোয়েন্সকে কি করব, সিকোয়েন্সকে ঘুরায় যখন দেখা যাচ্ছে আমার কি করতে পারতেছি না, আমি বাছাই একটাই হচ্ছে, কয়টা বাছাই, এ একটা বাছাই, এ একটা বাছাই, বাছাই কি ভিন্ন হচ্ছে, বাছাই কিন্তু ভিন্ন হচ্ছে না, তখন এটা হবে সমাবেশ। তার মানে সমাবেশ মানে কি, যখন আমরা সিকোয়েন্স কে ভিন্ন করেও আমরা কি করব, আলাদা আলাদা ভাবে বাছাই করব, তখন সেটা হবে কি একটা সমাবেশ। তার মানে এটা বাছাই করা যায় কয় ভাবে, এক দুই তিন, তিন ভাবে এটা বাছাই করা পসিবল, এর বাইরে কোনোদিন পসিবলই না। বুঝতে পারছি? এখন এটা কিন্তু ভিন্ন ভিন্ন উদাহরণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, তার মানে আমাকে বুঝতে হবে কোনটা সমাবেশ, কোনটা কোনটা সমাবেশ, কোনটা কি বিন্যাস। যেমন আমি এর ক্ষেত্রে বললাম যে তিনটা সঙ্গে বাঁচানো, আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটা বিন্যাস হবে, আবার এখানে তিনটা দলের কথা বলছি সেটাও হবে। এখন আমি যদি একটা বলে একটা উদাহরণ দিই, দেখেন, আচ্ছা আমরা ক্রিকেট খেলায় মনে করেন অনেক সময় দেখবেন যে ক্রিকেট খেলায় দল প্রকাশ করছে, মনে করেন খেলা শুরু হওয়ার আগেই অনেক সময় দেখবেন দল প্রকাশ করে ফেলছে যে আমাদের এশিয়া কাপে আজকে এই দলটা, এই দলগুলো যাবে। তখন দেখবেন ওরা কি করতেছে, দলে প্রথমে যে বড় বড় স্টার প্লেয়ার আছে, মনে করেন শান্ত বা সামথিং, বর্তমানে যে স্টার প্লেয়ার, শান্তকে স্টার প্লেয়ার বলা যাবে না অ্যাকচুয়ালি, শান্ত, লিটন, দেন তারপরে দেখবেন মুস্তাফিজের নাম চলে আসছে, মুস্তাফিজ। মুস্তাফিজের যখন নাম চলে আসতেছে, তো তখন দেখবেন যে মুস্তাফিজ তো বোলার, ওর নামটা আগে কেন দিচ্ছে, কারণ দলের নাম যখন আমি, একটা দলের নাম আমি যখন এশিয়া কাপের দলের মানে প্লেয়ার লিস্ট বের করব, তখন আসলে ক্রম অনুসারে ম্যাটার করে না ওইখানে কি কি প্লেয়ার আছে, ডিরেক্টলি ঢুকাই দেয়। তার মানে যখন ক্রম অনুসারে ম্যাটার করতেছে না, ডিরেক্টলি যে কোনো ভাবে কি আমি করতে পারি। মানে এখন দেখেন, আমরা যে দলের নাম অনুসারে বললে, যদি আমাকে দলটাকে ঘোষণা করা হয়, তখন তো মূলত কি করা হয়, প্লেয়ার কাকে খেলানো হবে এটা কি ম্যাটার করে না, ওইটা হচ্ছে দলটাকে বাছাই করলো যে কতগুলা প্লেয়ার নিয়ে আমি খেলতে পারছি, আমার কাছে কতগুলো আছে। তার মানে এটা হচ্ছে কি, এটা একটা বাছাই, বাছাই। তো এইটাকে বলবো আমরা কি, সমাবেশ। বাট এখন যদি আমি ঘটনাটা বলি এখানে, তো এখানে দেখেন, যদি আমি ঘটনাটা উল্লেখ অন্যভাবে দিই, যে অন্যভাবে কি দিতে পারি, যদি আমি এখন আমি ক্রিকেট ম্যাচের দিন খেলতে যাচ্ছি, যেদিন আমি খেলতে যাব সেদিনকে যদি দেখা যাচ্ছে, সেদিন দেখবেন যেদিন খেলার মনে করেন বাংলাদেশ কি করতেছে, ব্যাটিং পেছে, পরবর্তীতে একটা লিস্ট দেওয়া হয়, দেখবেন ওইটা একটা জিনিস আছে, ব্যাটিং অর্ডার বা ব্যাটিং অর্ডার হিসেবে সিলেক্ট করা হয়। যেমন প্রথমে কি থাকে, বেশিরভাগ সময় দেখেন সে লিটন খেলতেছে বা পারভেজ হোসেন ইমন খেলতেছে, তো এরকম, বা সাইফ হোসাইন খেলতেছে, দেখা যাচ্ছে প্রথমে যদি এখানে লিটন রে দিয়ে আমি কি দেই, লিটন, তার পরবর্তীতে এখানে সাইফ খেললো, পরবর্তীতে আসবে শান্ত। এখানে কিন্তু ব্যাটিং অর্ডার একটা নির্দিষ্ট সিকোয়েন্সে মেনটেন করতেছে, এটা এক, এটা দুই, এটা তিন। যখন এরকম নির্দিষ্ট সিকোয়েন্সে, এখানে দেখবেন মুস্তাফিজ লাস্টে 11 নম্বরে খেলবে, ও কিন্তু অন্য জায়গায় খেলবে না, তো ওর নামটাও একদম লাস্টে 11 নম্বরে আছে। তার মানে এখানে কিন্তু সিকোয়েন্স ম্যাটার করে, অবশ্যই সিকোয়েন্স ম্যাটার করে, অনেক সময় উপর নিচ করে, বাট একটা সিকোয়েন্স মেনটেন করেই যায়। তাহলে এই জিনিসটা যেটা আসতেছে, এটা কি, এটাকে বলা হয় একটা বিন্যাস। বুঝতে পারছি? তাহলে এটাকে বলা হবে একটা বিন্যাস। তাহলে যদি আমরা দুইটা উদাহরণ দিলাম, সেই উদাহরণ অনুসারে যদি আমরা মাথায় রাখি বিন্যাস কি সমাবেশ কি, তাহলে আমাদের ইজিলি আমরা বুঝতে পারবো যে অঙ্কগুলোকে ধরতে পারবো পরবর্তীতে এই অঙ্ক করার সময়। বুঝতে পারছি? তাহলে আমাদের বিন্যাস ও সমাবেশের ভিতরে যে পার্থক্যটা আছে সেটাও শেষ হয়ে গেল। এখন আমাদের এটার মাধ্যমে আমরা একটা সূত্র, মানে সূত্র ডেভেলপ করব, যে এটা সূত্রটা কিভাবে আসে। সূত্রটা এখান থেকে, এই যে আমরা যে উদাহরণ দিছি, এই উদাহরণের মাধ্যমে শিখে ফেলবো। তাহলে সেটার যদি আমরা যদি করতে চাই, তাহলে আচ্ছা এখন দেখেন, আমরা জানি বিন্যাস, বিন্যাস মানে কি পারমুটেশন, বিন্যাস মানে কি পারমুটেশন। বিন্যাসকে লেখা হয় হচ্ছে কি দিয়ে, আর সমাবেশ, সমাবেশ মানে কি কম্বিনেশন, এটা সূত্রটা লেখা হয় কি দিয়ে। ওকে, তো এখানে আমাদের দু এক কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এটা সূত্র যেটা আছে সেটা সূত্রকে বলা হয় এন পি আর, কি এন পি আর, এটা সূত্রটা এরকম দাঁড়ায়, সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। এই যে আমাদের ফ্যাক্টোরিয়াল কথাটা কেন বলছিলাম আমরা, সেই কথাটা, ফ্যাক্টোরিয়াল কথাটা এখানে কিন্তু আসতেছে। ফ্যাক্টোরিয়াল আমাদের জানতে হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সূত্র, মানে কিসের, পারমুটেশনের। পারমুটেশন পি এর জন্য মানে বিন্যাস পি এর জন্য পি দেওয়া হয়েছে। আর আমরা যদি এখন কম্বিনেশনের সূত্রটা করতে যাই, তাহলে কম্বিনেশন সূত্রটা কি হবে, এই ক্ষেত্রে যদি আমি এখানে লিখি, তাহলে কম্বিনেশনটা কি হবে, এন সি আর
NCR, তাহলে এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r টা ফ্যাক্টরিয়াল। আচ্ছা আমি যদি একটু বড় করে এখানে লিখি তাহলে সহজ হবে। তাহলে এখানে দেখেন NCR ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r টা ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আমার সূত্র। দেখেন ফ্যাক্টরিয়াল কিন্তু সব জায়গায় কাজে লাগবে। আমরা অঙ্ক করার সময় প্রায়ই আমাদের ফ্যাক্টরিয়ালটা দরকার হবে, এর জন্য আমি ফ্যাক্টরিয়ালটা আগেই পড়াই রাখছি। ওকে, তো এখন এই সূত্রের মাধ্যমে আমরা এই ক্যালকুলেশনটা করে দেখবো যে এখানে আমাদের যে বিন্যাসটা আছে এটা কি সঠিক করছি না ভুল করছি। অবশ্যই দেখতে হবে, চেক করা জরুরি। তো এখন যদি এটা করতে চাই তো এখানে আমার অবশ্যই দুইটা কোশ্চেন আসতেই পারে, সেটা হচ্ছে কি এন কি স্যার আর কি। এটা তো দুইটা জিনিস অবশ্যই একটু লিখে রাখেন, কারণ এই জিনিসটা না লিখলে আমরা পারবো না। ওকে, তো এন কি, এন এখানে আমি যদি লিখি এন ইকুয়ালস টু হচ্ছে যতগুলা অপশন আমার কাছে থাকবে, যতগুলা অপশন আমার কাছে থাকে, যেমন এখানে কয়টা অপশন আছে এ বি সি, তিনটা, যতগুলো অপশন আপনার কাছে আছে ততগুলাই। তাহলে এন কি, যত অপশন থাকবে তত সবগুলা। এটা সহজ হিসাব, আপনারা মনে রাখেন যত অপশন থাকবে তার মান। আর আর কি, এখন কোশ্চেন হতে পারে আর কি, আমি যতগুলাকে নিয়ে কাজ করব, যতগুলাকে নিয়ে আমি কাজ করব এট এ টাইমে, একটা টাইমে আমরা ততগুলা নিয়ে কাজ করতে যাচ্ছি, মানে যতগুলা ব্যবহৃত হবে, যতগুলো ব্যবহৃত হয়, এইটাকে হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মানে আর এর মান। এটা কি আর এর মান, যতগুলো আমাদের কি হয় ব্যবহৃত হয় সেটা হচ্ছে আর এর মান। ওকে, তো এখন যদি আমরা এটা ইউজ করি, যেমন এখানে আমরা একটা অঙ্ক করব, এই অঙ্কটাই দেখেন। আচ্ছা এখানে আমরা কয়টা ওয়ার্ড দিচ্ছিলাম এ বি সি, তাহলে আপনি তো ইজিলি বলতে পারতেছেন যে এখানে এন এর মান কত হবে, এন এর মান হবে 3, মানে যতগুলো অপশন আছে, কয়টা অপশন আছে, তিনটা অপশন আছে এ বি সি। এখন আর এর মান, এখন আমরা বলেন তো প্রতি ধাপে আমরা যখন করতেছিলাম এখানে, প্রতি ধাপে আমরা কয়টা করে ইউজ করতেছিলাম, এবিসি বিএসি বিসিএ সিবিএ, কয়টা করে ইউজ করতেছি, তিনটাই ইউজ করতেছি। এখানে আপনি চাইলে দুইটা করেও করতে পারবেন, ওটা সমস্যা না। তো এখানে দেখেন, এখানে আমরা আর এর মান কয়টা ইউজ করতেছি, দুইটা, টু। ওকে, তো এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করতে যাই এই সূত্র অনুসারে, তো আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি এখানে দেখেন, তো এটাকে কিভাবে করতে পারি, এগুলো করেন। তাহলে আমরা জানি হচ্ছে এন পি আর। ওকে, এন পি আর যদি এখানে এন এর মান হচ্ছে 3, আমরা 3 এর জায়গায় 3 দিলাম, পি এর জায়গায় পি দিলাম, আর আর এর জায়গায় 3 দিলাম। এখন এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করব, এই যে এখন আসি ক্যালকুলেশনটা এই সূত্র অনুসারে যাবে। তো সূত্রটা কি, এন ফ্যাক্টরিয়াল, এখানে এন এর মান কত 3, তো আমরা এখানে উপরে 3 ফ্যাক্টরিয়াল দেই। তারপরে কি ছিল এন মাইনাস আর, মানে কি 3 মাইনাস আর, আর মানে কি 3 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে কি 3 মাইনাস 3 মানে কি 0, তার মানে কি 0 ফ্যাক্টরিয়াল। আমরা তো জানি 0 ফ্যাক্টরিয়াল এর মান কত 1 অলওয়েজ। আর 3 কে আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল এর মান কিভাবে বের করে, আমরা জানি হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত কি গুণফল, 1 থেকে 3 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, অথবা আমরা 3 1 2 1 এভাবে লিখতে পারি। সেটা কি 3 ইনটু 2 ইনটু 1, কারণ কত হচ্ছে 1 1 তো যাই, এটা তো ম্যাটার করে না, 3 দুগুণে 6। এই যে এখানে দেখেন 6, এখানে আমার কয়টা আসছে টোটাল 6টা বিন্যাস আসছে না আসে নাই, এই 6 আর এই 6 কি হয়ে গেল, মিলে গেল, তার মানে আমাদের বিন্যাস সংখ্যা কি আছে, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমরা এখানে সমাবেশের কথায় আসি, ওকে, এটা তো আমার খুব করা জরুরি। এখন সমাবেশে যদি আমরা এখানে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, এখানে আমাদের এন এর মান কত সেটা তো আগে চেক করতে হবে। বাংলাদেশ জিম্বাবুয়ে ইন্ডিয়া কয়টা অপশন আছে আমার কাছে, টোটাল 3টা অপশন। তাহলে আমি এখানে লিখলাম এন ইকুয়ালস টু কত 3। এখন বলেন তো আমরা এখানে এট এ টাইমে কয়টা অপশন নিয়ে কাজ করতেছি, বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশ আর জিম্বাবুয়ে, কয়টা এট এ টাইম, দুইটা অপশন, এর বাইরে নিচ্ছি না, তার মানে কয়টা অপশন, দুইটা, বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশ আর জিম্বাবুয়ে। তাহলে আমি এখানে আর এর মান কত দিতে পারি, আর এর মান 2, মানে দুইটা অপশন নিয়ে কাজ করতেছি। তাহলে আমি যদি এখানে সূত্র দেই, এনসিআর সূত্র ছিল না, তো এনসি আর, তো সেক্ষেত্রে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, সরি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে এন এর মান কত, এন এর মান হচ্ছে 3, সি আর এর মান হচ্ছে 2। এখন যদি আমি এটাকে ক্যালকুলেট করতে যাই তাহলে কিভাবে, আমরা জানি হচ্ছে সূত্র কোনটা, এই যে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর টা ফ্যাক্টরিয়াল, এটা অনুসারে যাবে। এন ফ্যাক্টরিয়াল কত, এখানে এন ফ্যাক্টরিয়াল হচ্ছে 3, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, আর ফ্যাক্টরিয়াল কত, আর এর মান 2, তার মানে 2 ফ্যাক্টরিয়াল মাইনাস এন মাইনাস আর, তার মানে হচ্ছে 3 মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল। এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কিভাবে করতে পারি, 3 ফ্যাক্টরিয়াল এখানে রাখলাম। ওকে, এখানে আমি 2 ফ্যাক্টরিয়াল, দেখেন এখানে আমি একটা মজার একটা বিষয় দেখাবো, 3 মাইনাস 2 তার মানে কত 1 ফ্যাক্টরিয়াল, আর আমরা জানি 1 ফ্যাক্টরিয়াল মানে কি 1ই। এখন দেখেন এইটাকে কি আপনি ভাঙবেন, বারবার ভাঙার দরকার হয় না,
আমরা কি করবো, সবচেয়ে উপরেরটা মানে সবচেয়ে যে বড় তাকে ভাঙবো, কারণ বড়টা ভাঙলেই তো ছোটটা আসে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে করি, এখানে আপনি মানও লিখতে পারতেন। আবার যদি আমি এটাকে এভাবে করি, প্রথমে থ্রি কি হবে, থ্রি হবে। তারপর আমরা জানি ফ্যাক্টরিয়াল টাকার কাছে যাবে নিচের এক ঘর, তার মানে সেটা কি টু ফ্যাক্টরিয়াল কাছে চলে যাবে। আচ্ছা, টু ফ্যাক্টরিয়াল নিচে রাখলাম, এখানে ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কি ওয়ান। এই যে দেখেন, এই টু ফ্যাক্টরিয়াল কি যায়, অলরেডি কাটা যায়, তাহলে থাকে কি থ্রি ডিভাইড বাই ওয়ান মানে কত, থ্রি। বুঝতে পারছি? আচ্ছা, আপনার কাছে মনে হতে পারে যে স্যার আমি এটাকে এভাবে করবো না, তাহলে আমি এটাকে এভাবে লিখি। দেখেন, একই কথা, উপরে থ্রি ফ্যাক্টরিয়াল তার মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, একই কথা। টু টু কে লেখা যায় কি টু ইন্টু ওয়ান, আর এর সাথে ওয়ান, ওয়ান ওয়ান কাটা, এটা তো টু টু কাটা, তাহলে একই আসছে থ্রি। বুঝতে পারছি? যে যেভাবে চায় সেভাবে করতে পারবে, সমস্যা নেই। এখন দেখেন এখানে অ্যান্সার আসছে কত, থ্রি। এখন আমরা বলেন তো ম্যাথ কত প্রকারে খেলতে পারছিলাম, তিন প্রকার, এর বাইরে কি কোনো খেলা পসিবল ছিল? এর বাইরে পসিবল হতো না। তার মানে এটাকে কি সমাবেশ বলে, মানে বাছাই করছি। কত প্রকারের ম্যাচ বাছাই করতে পারছি আমরা, তিন প্রকারের। এই তিন প্রকারের ম্যাচই আমরা বাছাই করতে পারছি, যেটা আমরা সূত্রের মাধ্যমে ইউটিলাইজ করে আমরা দেখাইতে পারলাম যে এখানে সূত্রের মাধ্যমে পসিবল। আমরা সূত্রের মাধ্যমে এখানে সিক্স নিছি, এখানে কত নিলাম, থ্রি। এইটাই হচ্ছে মূলত আমাদের বিন্যাসে সমাবেশের মূল পার্থক্য, এবং সূত্রের মাধ্যমে আমরা কি করলাম, একটা জিনিসটা দেখলাম যে কিভাবে হচ্ছে। বুঝতে পারছি? ওকে, দেখেন এটাই মূলত আমাদের ছিল। দেখেন এই সূত্র শেষ হয়ে গেল। এখন সূত্রের মাধ্যমে আমরা বলেছিলাম কিছু বেসিক ম্যাথ করবো। ম্যাথ, ম্যাথের ভিতরে কিছু বেসিক ম্যাথ আমাদের কাছে, যেটা বিভিন্ন ধরনের প্রিলি পরীক্ষায় আসে বা বিভিন্ন ধরনের অন্যান্য চাকরি যে পরীক্ষাগুলো আছে, এর ভিতরে কমন কোশ্চেন হতে পারে এরকম যে জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল মান কত, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে জিরো ফ্যাক্টরিয়াল মান হচ্ছে ওয়ান। ওকে, তারপর আরো কিছু অঙ্ক আসে, যেমন এই কোশ্চেনটা একটু টিকি হয়, যেটা হচ্ছে বলে জিরো ফ্যাক্টরিয়াল ও ওয়ান ফ্যাক্টরিয়াল এর মধ্যে, এর মধ্যে বড় কি, এর মধ্যে বড় কি। তো এরকম একটা কোশ্চেন আসে। তো এখানে আমরা তো সবাই জানি যে একটু ট্রিকি, যদি একটু চিন্তা ভাবনা করি, যে জিরো ফ্যাক্টরিয়াল এর মানও আমরা জানি হচ্ছে ওয়ান, ও ওয়ান ফ্যাক্টরিয়াল এর মানও হচ্ছে ওয়ান। তাহলে এখানে বড় আর ছোট কিছু নাই, দুইটাই কি সমান। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের একটু জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে ফ্যাক্টরিয়াল শিখছি, যেমন এখানে আমরা যদি বলি থ্রি ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়ালটাকে একটা অন্যভাবে লেখা পসিবল। যেমন এটাকে কিভাবে লেখা পসিবল, এটা হচ্ছে এরকম একটা দাগ দিয়ে এর ভিতরে থ্রি। কেন এটা এইভাবেও এভাবে আসে, এভাবে আসে, এখন কেন জরুরি, কারণ পরীক্ষায় কোনটা আসবে সেটা আসলে বলা যায় না। তো আমাদের দুইটাই জানতে হবে, কারণ হঠাৎ করে চলে আসলো, আপনি ভাবলেন যে এটা তো আমি পড়িনি, তাহলে তো জিনিসটা অনেকটা ভেজাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এটাও জানতে হবে, এটাও জানতে হবে। তো সেক্ষেত্রে যেমন আমরা যদি এটা থ্রি ফ্যাক্টরিয়াল করি, তাহলে এটা কি আসবে, এরকম আসবে যে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, আমরা জানি হচ্ছে কি সিক্স, এরকম হয়। আবার এরকম, এই যে এরকম আসে টু ফ্যাক্টরিয়াল, টু ফ্যাক্টরিয়াল মানে কি টু ইন্টু ওয়ান মানে কি টু। বুঝতে পারছি? তার মানে আমাকে বুঝতে হবে এটাও রাইট, এটাও রাইট, তার মানে আমাকে এটাও এভাবে লিখতে পারবেন, এটাও এভাবে লিখতে পারেন, যে যেভাবে ইচ্ছা সেভাবে সে লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি যে সূত্রগুলো শিখছিলাম সেই সূত্র দুটো কি, একটা ছিল আমাদের কাছে, একটা আমরা সূত্র পাইছিলাম হচ্ছে এনপিআর, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এনসিআর। এই দুটো সূত্র কি, এটা সূত্র ছিল হচ্ছে এন ফ্যাক্টরিয়াল পাইলাম আমরা, আর এটা কি এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। আর এটার ক্ষেত্রে কি ছিল, এটার ক্ষেত্রে ছিল এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল মাইনাস এন মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল। আর এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা কিছু অঙ্ক যদি করতে চাই, সেই অঙ্কগুলো দেখবো। ওকে, এখানে আমরা দুটো অঙ্ক দেখতেছি, এই দুটো অঙ্কই একটা মানে দুইটা প্রিলি পরীক্ষায় আসছে। এই দুটো অঙ্কটা যদি আমরা দেখতে চাই, দুটো অঙ্কই আমি আলাদা আলাদা ভাবে করে দিব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখানে আমরা জানি এটা একটা হচ্ছে কথা থেকে বিন্যাস থেকে আসছে, এটা একটা কি সমাবেশ থেকে আসছে। তো এই দুইটা অঙ্কই মূলত মেন সূত্রের মাধ্যমে ইজিলি ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি। তো সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে বলছি, এখানে আমাকে এন এর মান বের করতে বলছে, এখানে আমাকে এন এর মান বের করতে বলছে। তো আমি যদি আলাদা আলাদা ভাবে দুটাকে করতে চাই, তাহলে এখানে দেখেন, এখানে আমরা জানি এটা সূত্র কি NP4, এটা সূত্র কি ছিল আমরা জানি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখানে n এর মান তো n ই আছে, এবং r এর মান কত দেওয়া আছে, এখানে 4 আছে। তাহলে আমি যদি এটাকে করতে চাই, বা তাহলে এখানে কি হবে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r, তার মানে n মাইনাস কত হবে 4 টাইমস ফ্যাক্টরিয়াল। ওকে, ইকুয়ালস টু এখানে কত হবে 14 ইনটু এখানে কত হবে, এখানে n এর মান কত n মাইনাস 2, আমি এটা যদি করি n মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল ইনটু এখানে কত হবে n মাইনাস টু, আবার আছে আর এর মান কি 3, তার মানে মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল। ওকে, এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করতে চাই এখানে, তাহলে এখানে ক্যালকুলেশনটা কি হবে n ফ্যাক্টরিয়াল। এখন আমার একটা জিনিস আছে এখানে, আমি বলছিলাম যে এইভাবে ভাঙবেন, কত পর্যন্ত ভাঙবেন, ভাঙা তো অনেকটা মুশকিল হয়ে যাবে, কারণ
ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এখানে আমি অবশ্যই উপরে নিচে একটা জিনিস মাথায় রাখবো যে এখানে n বড় না n-4 বড়, কে বড়, n বড় না n-4 বড়, যে বড় তাকে ভাঙবো। এখন আমরা জানি n একটা সংখ্যা, n যদি 5 হয়, n থেকে যদি আমি 4 বাদ দিই অবশ্যই 1 হবে, তার মানে উপরেরটা বড় নিচেরটা বেশি ছোট, যেটা বড় সেটাকে আমি ভাঙা শুরু করব। তো সেটাকে যদি আমি ভাঙি তাহলে এটাকে কিভাবে লেখা যায়, এখানে n ফ্যাক্টরিয়াল n-4 ফ্যাক্টরিয়াল। তো প্রথমে আমরা জানি হচ্ছে n হবে, n থেকে কি বিয়োগ যাবে, একটা হচ্ছে n-1, তো আমরা জানি হচ্ছে n-1, আমরা কত পর্যন্ত যাব, এই 4 পর্যন্ত, তাহলে এখানে n-1, n-2, তারপর এভাবে ভাঙতে থাকি n-3, যখন এখানে n-4 চলে আসলো আমি আর বের হবো, ভাঙবো না, তার মানে কি 4 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু, আর নিচে যেটা আছে নিচে n-4 এই ফ্যাক্টরিয়াল আমি রেখে দিলাম। এখন এ পাশে আমি ভাঙবো, এই পাশে যদি আমি এই দাগটা মুছে দেই, পরবর্তীতে এটা করবো আমি, সমস্যা নাই। n ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে কি হবে, এখানে আছে 14 ইনটু এইখানে কে বড় n-2 না n-2 -3, -2 মানে কত হচ্ছে n-5, তাহলে n-2 এর থেকে n-5 এর থেকে n-2 অবশ্যই কি বড় হবে, তার মানে আমি উপরটা ভাঙবো, সবসময় কোনটা বড়টা, তাহলে বড়টা যদি ভাঙি প্রথমে হবে n-2, তারপরে যাবে n-3, তারপরে n-4, আর তারপরে আমি বলছি কত পর্যন্ত ভাগবো, নিচেরটা পর্যন্ত, তার মানে n-2 -3 কত হবে n-5, তার মানে n-5 পর্যন্ত আমি কি করলাম, এটাও ভাঙলাম, n5 ফ্যাক্টরিয়াল। তারপরে এখানে কি দাঁড়াচ্ছে বলেন তো, এখানে নিচে যেটা আছে সেটা কি লিখে দেই, n-2 -3 কত হবে -5 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন লক্ষ্য করেন, এখন আপনার কাছে মনে হতে পারে যে স্যার এটা তো আরো ভাঙতে পারতাম, কেন ভাঙি নেই, কারণ এইটা আর এটা কি নিচে নিচে মিল আছে, নিচে নিচে মিল আছে, আমার কাটাকাটি পসিবল, আমি কেন ভাঙবো, তাহলে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল এটা বাদ, তাহলে এটা বাদ, তাহলে আমার থাকে কি এখানে, এটা যদি থাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দাঁড়াচ্ছে n ইনটু n-1 n-2। আচ্ছা এটাকে দেখেন, এখানে আরেকটা জিনিস যদি আমি একটু ফলো করি দেখবেন, আমার এগুলো এই পাশে উপরে আসছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা অবশ্যই নিচে চলে যাবে, তখন এগুলো কাটাকাটি যাওয়ার চান্স আছে। দেখেন এখানে n-2 আছে, এখানে n-2 আছে, কাটাকাটি যাবে না, অবশ্যই যাবে, n-2 বাদ, আবার এখানে n-3 আছে, এখানে n-3 আছে, এটাও বাদ, তাহলে থাকে কি এখানে, এখানে থাকে n ইনটু n-1, আর কিছু নিচে কিছু থাকবে, নিচে কিছু থাকবে না, তার মানে এই দাগটা তো আর দেওয়ার মানে হয় না, তাহলে এখানে থাকে কি n ইনটু n-1, এটার সাথে যদি এটা গুণ করে দিই তাহলে কি হবে n ইনটু n-1, তার মানে হচ্ছে n স্কয়ার মাইনাস n ইকুয়াল, এখন কি দাঁড়াচ্ছে এখানে, এখানে কি আছে, এখানে কি বাকি আছে, এখানে তো শুধুমাত্র n-4 আছে, আর সাথে হচ্ছে 14 গুণ, তাহলে 14 সাথে যদি গুণ করে দেয় তাহলে কত হবে 14n মাইনাস 14 ইন্টু 4, 14 ইন্টু 4 কত হয়, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, 28 দুগুণে 56, তাহলে এখানে কি হবে 56। ওকে, তাহলে এখন আমরা কি করি, সবগুলো এক পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হচ্ছে n স্কয়ার, এখানে আছে 40n, এখানে আছে মাইনাস n, তাহলে আমরা 14n এই পাশে কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস n মাইনাস 40n, আর এখানে আছে এটা মাইনাস আছে, এটা কি হবে প্লাস 56 ইকুয়াল টু কত 0। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে দেখে বোঝা যাচ্ছে মিডল টার্ম হবে, তাহলে আমি কি করবো n স্কয়ার মাইনাস 15n প্লাস কি 56 ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা যদি মাইনাস, আমরা যদি বিড়াল টার্ম করি, আমরা জানি হচ্ছে এখানে আছে 56, 56 কে যদি ভাঙি তাহলে কত হবে ভাঙবো 2, এখানে কত হবে 28, এখানে 14, 14 দিয়ে ভাঙলে তো 7, আর তো ভাঙা যাবে না, তো 7 এই দুটাকে গুণ করলে কত হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে, তার মানে 8 আর একটা কত 7, 8 এর সাথে এখন কোশ্চেন এখানে হইতে পারে যে স্যার এখানে প্লাস আছে, প্লাস মানে কি, প্লাস কখন হয় বলেন তো, আমরা জানি হচ্ছে মাইনাস মাইনাস দুটাকে গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসেও প্লাস হবে, তাই না, আবার আমরা জানি হচ্ছে মাইনাস প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে গুণ করলেও প্লাস হবে, কারণ আমরা জানি এখানে 56 হইতে গেলে আমাকে কি করতে হবে, দুইটা সংখ্যা, যে কোনো দুইটা সংখ্যা কি করতে হবে, গুণ করতে হবে, এই দুইটা সংখ্যাকে গুণ করতে হবে, এখন দুইটা কি প্লাসের নিব না মাইনাসের নিব, এখন দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, এখন এইটার জন্য আরেকটা কি আছে, এইটার আগে কি আছে মাইনাসের জন্য প্লাস আছে, অবশ্যই মাইনাস আছে, তার মানে আমাকে দুইটাই মাইনাস নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটার আগেও মাইনাস, এটার আগেও কি মাইনাস, তাহলে আমি যদি নিতে চাই এখানে তাহলে কি হবে n স্কয়ার মাইনাস 8n মাইনাস 7n প্লাস কি 56 ইকুয়াল টু 0। এটা জাস্ট একটা মিডল টার্ম বললাম, মিডল টার্মটাও সবাই মোটামুটি পারি। এখন তারপরের লাইন আমরা কি করতে পারি, তো এখান থেকে এটা কি কমন যায় না, কি কমন যায় n, n মাইনাস 8, তারপর এখানে কি কমন যাচ্ছে 7, তাহলে 7 n মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস 8 ইকুয়াল টু কত 0। এখন প্রায় সময়ই দেখি আমরা, মানে আমি দেখা যাচ্ছে ইন্টারের একটা বাচ্চাও সেও কি করে এই জিনিসটা ভুল করে, সেটা কি এরপরের যে লাইনটা আছে এটা কি এটা বুঝে না, যেমন ওরা এরকম ডিরেক্টলি লিখে দেয় যে এখানে এটা আছে এই নামে লিখে দেয় এরকম n মাইনাস 7
অথবা n-8 এরকম লিখে দিচ্ছে অনেকে। বাট আসলে কি জানেন, এটা মানে অঙ্কের দিক দিয়ে ঠিক আছে, বাট যদি একটা টিচার ভাবে যে ও এটা না বুঝে করছে, না বুঝে করছে কেন, কারণ এই লাইনটা হয় নাই তখন ওর। কেন হয় নাই, এই লাইনটা কিভাবে আসলো জানেই না জিনিসটা কি, এই লাইনটা আসে কিভাবে, আমাদের কাছে অনেক সময় এটা কোশ্চেনটা থাকে, এই লাইনটা কিভাবে আসতেছে। এই লাইনটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখবেন, এখানে একটা পুরোটা একটা রাশি, এখানে একটা পুরোটা একটা রাশি, এই পুরো রাশির ভিতর দিয়ে কোনো কমন আছে, অবশ্যই আছে। সেটা কি, এই যে এখান থেকে n-8, এখানে n-8, এই দুটা কি কমন। এই কমন রাশিকে আমরা এখানে যখন আমরা লিখি, যেমন এখানে লিখলাম 5x² প্লাস x, এখানে কমন রাশি কি x, x টাকে আগে লিখি, দেন এখানে 5 প্লাস 1 লিখি, সরি 5x প্লাস 1 লিখি। ঠিক সেরকম n-8 এটাকে আগে লিখতে হয়, n-8, দেন এখানে আছে কি, এখানে আছে n, আর এখানে আছে মাইনাস s7, কষ্ট কত 0। তার মানে যখন দেখতেছেন যখন এখানে আগে লিখতেছে তার মানে ও বুঝে লিখছে, আর যখন এখানে n মাইনাস আগে 7 লিখবে তার মানে ও বুঝে লেখে না। ওকে, তো এখন আমরা জানি হচ্ছে n-8 n-7 ইকুয়ালস টু 0, তার মানে এটা ইকুয়ালস টু 0, এটা ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এখানে লিখি n-8 ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু 0, আর এখানে n-7 ইকুয়ালস টু কত 0, তাহলে এখানে আসতেছে কি n ইকুয়ালস টু 8, আর একটা আসতেছে n ইকুয়ালস টু 7। তার মানে n এর কয়টা মান পাচ্ছি আমরা, দুইটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে n এর দুইটা মান, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে কি 7। এটাই আমার आंसर। বুঝতে পারছি, দেখেন না। সবার যদি উঠানো হয়ে থাকে তাহলে আমরা সেকেন্ড অঙ্কে চলে যাব। সেকেন্ড অঙ্কটা কি বলছে আমাকে, এখানে এটা কিন্তু আমরা কি করলাম, এটা করলাম একটা বিন্যাসের ম্যাথ, আর এখানে আছে আমাদের কাছে একটা সমাবেশের ম্যাথ। তাহলে আমরা সমাবেশের ম্যাথটা কিভাবে করি সেটা দেখি একটু। সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি না, দেখেন। আচ্ছা, তো সমাবেশ জিনিসটা আমরা যদি এটা করতে চাই তাহলে এখান থেকে আমি এখান থেকে করি NC2। NC2 আমরা জানি হচ্ছে n এর যে সূত্রটা ছিল সেই সূত্রটা কি ছিল, NCR। সূত্র কি ছিল, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টরিয়াল। ওকে, এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে n এর মান তো n, r এর মান কত 2। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে উপরে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, আমরা ছিল r ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল মানে কি 2 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r মানে n মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল। ওকে, ইকুয়ালস টু এখানে 3/5 আমি যা আছে তাই লিখলাম, ইকুয়ালস টু এখানে n এর মান n, তাহলে এখানে লিখবো কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n, সরি r ফ্যাক্টরিয়াল হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে 4 তার ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 4 তার ফ্যাক্টরিয়াল। ওকে, এখন যদি আমি এখানে লিখি, এখন যদি লিখতে চাই এখানে তাহলে এখন কি করব আমি, আমি বলছিলাম সব সময় বড়টা থেকে বড়টা, বড়টা কোনটা, বড়টাকে ভাঙবো। তাহলে এখানে n বড় না n-2 বড়, অবশ্যই n বড়। তো এখানে আমরা কি করলাম, n3 রাখলাম, তারপরে n-1 কোন পর্যন্ত ভাঙবো, নিচেরটা পর্যন্ত n-2 পর্যন্ত। তার মানে কি পরেরটা হবে n-2, তারপরে কি হয় এখানে ফ্যাক্টরিয়ালটা জানি আমরা, তাহলে এখানে কি হবে 2 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস কত 2 তার ফ্যাক্টরিয়াল। এখন দেখেন এটা আর এটা কি যায়, কাটাকাটি যায় আগেই। তারপরে এখানে আমরা কি লিখবো 3/5। আচ্ছা, এখানে কত, এখানে আছে নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল। আমরা জানি কে বড়, n বড় না n-4 বড়, অবশ্যই n বড়। তাহলে n কে আমি ভাঙবো, তাহলে কি n ইনটু n-1 ইনটু n-2 ইনটু n-3 কোন পর্যন্ত ভাঙবো, n-4 পর্যন্ত। তার মানে n-4 তার ফ্যাক্টরিয়াল হইলো, আর নিচে কি আছে n-4 তার ফ্যাক্টরিয়াল। আর কি যায় এটা আর এটা কি কাটা যায়, তাহলে আমার ফ্যাক্টরিয়ালের কারবার শেষ। ওকে, এখন দেখেন, এখন যদি আমি এই দুটাকে লক্ষ্য করি, এই পাশেও n আছে এই পাশেও n আছে, তাহলে এই n আর n কি যায় কাটা, n-1 আছে এই পাশেও n মাইনাস, এটা এটাও কাটা, তাহলে থাকে কি আমার এই পাশে থাকে জাস্ট 2 ফ্যাক্টরিয়াল। আর আমরা জানি 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 ইনটু 1, আর এখানে 3 বাই কত 5। এখানে কি আছে আমার কাছে, এখানে উপরে আছে n, n n-2 ইনটু n-3, আমি যদি লিখি n-2 ইনটু কি n-3, আর নিচে আছে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল মানে আমি জানি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এগুলার মান কিছুটা যদি মুখস্থ করা ভালো, যেমন এইটার মান কত 24, আমরা এটার মান কত, এটার মান হচ্ছে 24, তো আমরা জানি। তারপরেও আমি লিখে দিলাম, এদিকে রাখেন। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 1/2 ইকুয়ালস টু 3/5, আর এখানে হবে হচ্ছে, এখানে যদি উপরে উপরে গুণ করি তাহলে মানে আমরা যদি গুণ করার নিয়ম কি, যে কোনো একটা দিয়ে এই দুইটাকে গুণ, তারপরে এটা দিয়ে যদি আমি n কে ধরে এই দুইটাকে গুণ করি, n এর সাথে এটা যাবে একবার, n এর সাথে এটা যাবে একবার, তাহলে n n গুণ করলে কত হবে n স্কয়ার, আর ওটার সাথে গুণ করলে এইটার প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3n। এখন যদি আমি 2 এর ক্ষেত্রে চেক করি, তাহলে 2 এর ক্ষেত্রে একবার এখানে একবার, তাহলে 2 এর সাথে গুণ করলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2n, আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6। ওকে,
তো এখন আমি যদি এখানে করি তাহলে এখানে কত হবে, এখানে তো 24, এটা তো আমরা বুঝতেই পারতেছি। 3 দিয়ে 24 কে কাটা যায়, 3 আটা 24 মানে 8। ওকে, এখন যদি আমি লক্ষ্য করি, আচ্ছা এখন দেখেন এই 8 এই পাশে নিচে আছে, এই পাশে আসলে কি হবে, উপরে চলে যাবে, তার মানে 8 হবে উপরে। তার মানে এখানে 8 ডিভাইডেড বাই 2 লিখে দেই, সমস্যা নেই। ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কত 5, এখানে 1 নাই, 3 কাটে ফেললাম। আচ্ছা এখানে থাকে কি বলেন তো, এখানে থাকে n স্কয়ার 3n মাইনাস কত 5n, তার মানে 5n প্লাস কত 6। আচ্ছা এখন যদি আমি এটা করতে চাই, এখানে কত হবে 4। আর এই পাশে দেখেন এটা এই পাশে কি আছে, ভাগ আছে, এই পাশে আসলে কি হবে গুণ। তার মানে উপরে হবে 4, নিচে হবে ইনটু 5। এই 4 5টা, এই 5টা কি হলো এই পাশে উঠে আসলো। তো এখন কি হচ্ছে 2 দিয়ে, আচ্ছা এটাকে আমি দেখাই দিচ্ছি, 2 দিয়ে কাটলে কত হবে 4। আর এই 5টা এই পাশে আসছে, এই পাশ থেকে এই পাশে আসলে কি হবে গুণ হবে, তার মানে 4 ইনটু 5, নরমাল ক্যালকুলেশন। ওকে, আর এখানে কি দাঁড়াচ্ছে n স্কয়ার মাইনাস 5n প্লাস 6। এখন কি করতে পারি, এই 20টা এই পাশে 20টাকে ওই পাশে ট্রান্সফার করতে পারি না? তাহলে আমি ডিরেক্টলি ক্যালকুলেশন করে দিই, n স্কয়ার সবগুলো এক পাশে, 5n এটা ওই পাশে পাঠাই দিলে প্লাস এই পাশে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি এটা, এ পাশে কি হবে, এ পাশে তখন কিছুই থাকবে না, তার মানে 0, এ পাশে হবে n স্কয়ার মাইনাস 5n প্লাস 6 মাইনাস 20। বুঝতে পারছি, কারণ এই পাশে এটা প্লাস ছিল, ওই পাশে গেলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন যদি এটা ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 0 ইকুয়ালস টু, এখানে কি দাঁড়াচ্ছে n স্কয়ার। আচ্ছা এটাকে আমি সোজা করে লিখে দেই, তাহলে কি হবে আমার, এই পাশে এটাকে নিয়ে আসি, তাহলে হচ্ছে n স্কয়ার মাইনাস 5n, তারপরে হচ্ছে 6 মাইনাস 20 কত হচ্ছে মাইনাস 14 ইকুয়ালস টু কত 0। এখন এটার যদি মিডল টার্ম করতে যাই, আমরা জানি হচ্ছে 14 এর মিডল টার্ম করে কিভাবে, এখানে 2, তার মানে কত 2 দিয়ে কাটলে 7, কত হচ্ছে 2 দিয়ে কাটলে 7, আর কি যায় 7, একটা মৌলিক সংখ্যা, আর যাবে না। এখন আমরা জানি হচ্ছে এটা কি প্লাস হবে না মাইনাস হবে, এটা তো একটা কোশ্চেন যে কোনটা প্লাস নেব কোনটা নেব। এখানে যখন আমরা দেখতেছি এখানে একটা কি আছে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তার মানে মাইনাস কখন হয় একটু চিন্তা করি, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হবে। এখন তার মানে একটা প্লাস দিতে হবে অথবা একটা মাইনাস দিতে হবে, অথবা একটা মাইনাস দিতে হবে একটা প্লাস দিতে হবে। এখন এখানে দুইটা সংখ্যা আছে, একটা 7 আর একটা 2, কোনটা মাইনাস নিব কোনটা প্লাস নিব। এই যে এখানে দেখেন, এখানে আসবেন কি 5, 5 এর আগে কি আছে মাইনাস না প্লাস, 5 এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে বড়টার আগে মাইনাস হবে অলওয়েজ। তার মানে এই 7 এর আগে মাইনাস হবে, 2 এর আগে কি হবে প্লাস। দেখেন -7 + 2 কত হচ্ছে 5, -5 হচ্ছে না, হচ্ছে না, অবশ্যই হচ্ছে। তার মানে আমি এখানে দিব কি -7n প্লাস 2n মাইনাস 14। কেন, এই যে দেখেন 7 দুগুণে 14, প্লাস মাইনাসে -14, ঠিক আছে। এখন যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে n এখানে কমন যাচ্ছে n-7, এখানে আছে +2 কমন, তাহলে এখানে হবে কি n-7 ইকুয়ালস টু 0। আবার আগের মতো এখান থেকে কি কমন যাবে n-7 কমন, তাহলে হচ্ছে n-7 ইনটু n প্লাস কত 2 ইকুয়ালস টু 0। তার মানে আমরা জানতেছি n-7 ইকুয়ালস টু কত 0, তার মানে n-7 ইকুয়ালস টু কত হবে 0, আর n-2 n-2 ইকুয়ালস টু কত হবে 0, সরি n-2 না অ্যাকচুয়ালি +2 0। এখানে n ইকুয়ালস টু কত হবে n ইকুয়ালস টু 7, আর এখানে দাঁড়াচ্ছে কি n ইকুয়ালস টু -2। আমি যখন এখানে n এর কথা বলতেছিলাম, n অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কখনো মাইনাস হয় হয় না, তার মানে এটা কি এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়। তার মানে আমার n এর মান কত দাঁড়াচ্ছে, n এর মান 7, তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসতেছে 7। বুঝতে পারছি, দেখেন এরকম আরো অনেক অঙ্ক আছে, যদি আমরা এরকম অঙ্ক করতে যাই তাহলে সেটা করতে পারবো। যেমন আরেকটা অঙ্ক যদি আমি দেখাইতে চাই, সেটা দেখেন এরকম এমসিকিউ টাইপের অনেক অঙ্ক আছে, যেটা আমরা বেসিক ক্লাসের পরে পরবর্তীতে যখন অধ্যায় ভিত্তিক মানে আমরা টপিক ভিত্তিক করতে যাব, তখন এরকম এক একটা মানে এক একটা টপিক আলোচনা করে আমরা অধ্যায়ের যে টাইপ আছে সেই টাইপে অঙ্কগুলা অনেকগুলা করব। তো দেখা যাচ্ছে পরবর্তীতে যে আমাদের যে মেন টপিকটা চলে আসতেছে, তার মানে আমার বেসিক ম্যাথ যেটা হলো সেটা আমার কি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের যে ঘটনাটা আছে সেটা কি, আমরা যোজন ও গুণন বিধি মানে দুইটা বিধি পড়বো, কি পড়বো দুইটা বিধি। এই দুইটা বিধি কেন জরুরি, অবশ্যই জরুরি। এটা কেন, আমরা যখন বিন্যাস করতে যাব বা সমাবেশ করতে যাব, তখন দেখা যাবে একের অধিক কাজ থাকবে, তখন ওই কাজগুলা কিভাবে আমরা যোগ হচ্ছে কিভাবে বিয়োগ হচ্ছে সেই জিনিসটা আমার বুঝতে হবে। ওকে, সেটা যদি বুঝতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটা বিধি আমাকে ভালো করে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে দুটি বিধি পড়ি, এখানে দেখেন আমরা যোজন ও বিয়োজন বিধি সবচেয়ে সহজ দুইটা বিধি,
দুইটা ইজিলি বোঝা যায়, যোজন ও গুণন বিধি, গুণন বিধি। ওকে, আচ্ছা এই দুইটা গুণন বিধি আর যোজন বিধি যেটাই আমি বলি, এটাকে আমরা অ্যাকচুয়ালি দুইটা মানে একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝে যাবো। ওকে, সহজ উদাহরণ কিরকম, আমরা যে প্রতিদিন গিয়ে আমরা কি করি, বাইরে বের হইলে অবশ্যই প্যান্ট শার্ট পরি, অথবা মেয়েরা দেখা যাচ্ছে সালোয়ার কামিজ বা যেটাই পরুক সেটাই পরি। এখন এগুলা কি আমরা কি শুধুমাত্র প্যান্ট পরে বের হয়ে যাই? অবশ্যই না, আমরা একটা শার্ট পরি বা অন্য কিছু পরি। এটা তো আমরা একটা প্যান্ট আর শার্ট নিয়ে আলোচনা করি। দেখেন, মনে করেন সাপোজ আপনার কাছে আপনার ওয়ার্ডরোবে, চিন্তা করলাম আমি যে আপনার কাছে মনে করেন এখানে আমি দেখলাম প্যান্ট। ওকে, আপনি বাইরে বের হবেন, আপনার কাছে প্যান্ট প্যান্ট আছে আর হচ্ছে কি আছে, শার্ট। কি নিয়েছেন আপনি? শার্ট নিয়েছেন, হয়েছে। এখন আপনার কাছে 3 রকমের প্যান্ট শার্ট আছে, 3 রকমের। কয় রকমের? 3 রকমের। এখানে আমি বললাম সাদা, আবার এখানে বললাম হচ্ছে কালো, আর এখানে বললাম আমি হচ্ছে মনে করেন সাদা কালো। ছেলেরা অবভিয়াসলি সাদা কালো বেশি পছন্দ করে, বাট আমি পার্সোনালি পছন্দ করি। ওকে, তারপরে আরেকটা বললাম হচ্ছে নীল। ওকে, তো দেখা যাচ্ছে এই 3 কালার। ওকে, দেখা যাচ্ছে সাদা কালো নীল বেশিরভাগ মানুষ এগুলাই পছন্দ করে। দেখা যাচ্ছে সাদা কালো নীল, এই 3 রকমের আপনার কাছে শার্ট প্যান্ট নিয়ে করতেছি। দেখেন শার্ট আর প্যান্ট আপনার কাছে 3 রকমের, মানে প্যান্ট সাদা কালো নীল এরকম আছে। ওকে, এখন আপনি যদি এটা পড়তে চান, দেখেন এক একটা টাইমে আমি এক একটা জিনিস পড়তে পারি। যেমন কিরকম, মনে করেন সাপোজ আপনার কাছে 3 রকমের আছে শার্ট প্যান্ট। আমি এক নাম্বার টাইমে আমি কি করতে পারি, যে আমি প্যান্ট পরলাম, এখান থেকে কালো টাইপের প্যান্ট পরছি। আচ্ছা মনে করেন এই এতে আছে, আমি এখান থেকে কি নিচ্ছি, কালো, এই কালোটা আমি নিলাম, আর এই সিরিয়াল মেনটেন করতেছি। ওকে, দেখেন একটু সিরিয়াল মেনটেন করি। এক নম্বর আমি কি করতেছি, কালো প্যান্ট পরছি। এখন শার্টের সময় এসে আমি কি করলাম, মনে করেন তখন আচ্ছা দেখেন আমি শার্টের সময় এসে এটা কি বললাম, আমি কালো প্যান্ট, আচ্ছা আমি এখানে লিখে রাখি প্যান্ট নিছি কালো। ওকে, এখন শার্টের সময় আমি কি নিলাম, নীল শার্ট নিলাম, শার্ট নিলাম নীল। আচ্ছা এইভাবে লিখে দিচ্ছি আমি, প্যান্ট হচ্ছে কালো প্লাস শার্ট নিলাম আমি নীল। ওকে, এটা একটা কম্বিনেশন হতে পারে। 2 নাম্বার একটা কম্বিনেশন বললাম না, আমি এখন কি নিব, আমি নিব প্যান্ট নিব সাদা। তো আমি এখানে বললাম প্যান্ট যেটা আছে, প্যান্ট হচ্ছে সাদা, প্লাস আমি বললাম যে না আমি এখন আচ্ছা নীল শার্ট নীলই বললাম, আর কিছু না। শার্ট হচ্ছে কি, শার্ট হচ্ছে নীল, শার্ট নীল বললাম। আচ্ছা 3 নাম্বার একটা অপশন হতে পারে আমার, তো দেখা যাচ্ছে কি আমি কি পড়তেছি যে শার্ট আমি কি নিচ্ছি, শার্ট পড়তেছি এখন কালো, প্যান্ট কালো, সরি প্যান্ট তো কালো নিয়ে ফেলছিলাম আমি, প্যান্ট হচ্ছে নীল, প্যান্ট কি বললাম নীল, এবং শার্ট বললাম আমি শার্ট পড়তেছি কালো। ওকে, এখন দেখেন আমি বারবার বারবার ভিন্ন ভিন্ন কম্বিনেশন নিতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এই দিক থেকে লাগেন প্যান্ট কালো শার্ট নীল, প্যান্ট সাদা শার্ট নীল, প্যান্ট নীল অথবা শার্ট কালো। এখন এখানে গুণন বিধি আর যোজন বিধি কি কাজ করে? এখন গুণন বিধিতে হচ্ছে এখানে দেখেন আমি যখন এই কাজটা করতেছি, বলেন তো আমি যখন 1 নাম্বার কাজ করলাম, এখানে শার্ট প্যান্ট কালো বললাম আমি। আচ্ছা আমার কাজ কি শেষ হয়েছে? আপনি এই অবস্থায় প্যান্ট কালো প্যান্ট পরে আপনি বাইরে বেরিয়ে যেতে পারবেন? আপনি কি কাজ শেষ হয়েছে? অবভিয়াসলি কাজ শেষ হয় নাই। এইটুকে কাজকে বলে আংশিক কাজ। কি বলে? এটুকে কাজ বলে আংশিক কাজ। ওকে, এখানে এটাকে বলে আংশিক কাজ, আর এখানে কি শার্ট নীল, এটা আরেকটা আংশিক কাজ। এটা আরেকটা আংশিক কাজ না? এটাও একটা আংশিক কাজ। তো এখানে যখন কাজটা আমার কি হচ্ছে, আংশিক হচ্ছে, মানে এক একটা কাজ আংশিক হচ্ছে, তার মানে আমার পুরো কাজ হচ্ছে না। এখানে কয়টা কাজ, এই একটা কাজ, এই একটা কাজ, 2টা কাজ করছি আমি। এই 2টা কাজের যে ফলাফল হবে, মনে করেন এটার ফলাফল আমি এটা বললাম, যেমন শার্ট আর কালো, একটা পুরা কাজ হইতে গেলে এই 2টা কাজ কি করতে হবে, একসাথে করতে হবে। তো এই 2টা কাজ, 2টা আংশিক কাজ পরস্পর কি হয়, গুণ হয়, সেটাকে আমরা বলি মূলত গুণন বিধি। তার মানে এই 2টা গুণ, মানে এখানে আমি যদি ফলাফল বের করতে চাই, তাহলে এখানে কি হবে বলেন তো, মনে করেন প্যান্ট কিন্তু হচ্ছে শার্ট, এইটা হচ্ছে আমার কি পুরা একটা কাজ, হচ্ছে কি প্যান্ট ইন্টু শার্ট। তার মানে আংশিক কাজ 2টা কি হবে, পরস্পর গুণ হবে। এটার ক্ষেত্রেও কি প্যান্ট আর হচ্ছে কি শার্ট, তো আমি আচ্ছা এখানে প্যান্ট দিচ্ছি, এখানে দিলাম হচ্ছে সাদা
ইন্টু কি নীল, মানে আমি কালার দিয়ে দিলাম, বুঝাইলাম। এখানে এই দুইটা কি গুণ, কেন সাদা আর নীল দুইটা পরস্পর মিলিত হয়ে, মানে আংশিক, এইটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, দুইটা পরস্পর কি গুণ হয়ে সাদা আর নীল হচ্ছে। একইভাবে আমি যদি এখানে যাই তাহলে এখানে কি হবে, নীল প্যান্ট, তারপর আমি কি শার্টটি কি কালো, তাহলে নীল ইন্টু কালো হয়েছে। এখন দেখেন এটা একটা কি আংশিক কাজ। এখন এইটাকে তার মানে এটা হচ্ছে গুণন বিধি, তার মানে দুইটা আংশিক কাজ, আংশিক কাজ দুইটা কি হবে, গুণ হবে। আংশিক কাজ কাজ ইন্টু আংশিক কাজ, মানে দুইটা আংশিক কাজ কি হবে, গুণ হবে। দুইটা আংশিক কাজ গুণ হইলে কি হবে, দুইটা আংশিক কাজ গুণ হইলে গুণন বিধি হয়। তার মানে দুইটা আংশিক কাজকে আমরা কি করব, গুণ করব, গুণ করলে দুইটা গুণন বিধি হবে। ওকে, তো এখন দেখেন আবার আমাদের কাছে তাহলে যোজন বিধি কি স্যার, যোজন বিধি হচ্ছে দুইটা সম্পূর্ণ কাজ যখন আমরা নিব তখন যেটা হবে কি যোজন বিধি। এখন লক্ষ্য করেন, আপনাকে আমি যখন বলতেছিলাম যে প্যান্ট পরে, আপনি প্যান্ট পরছেন, আপনার কাজ কি সম্পূর্ণ হয়েছে, একদম হয় নাই। আপনি প্যান্ট পরে কি বাইরে বেরিয়ে যেতে পারবেন শার্ট ছাড়া, অবভিয়াসলি পারবেন না। তার মানে আপনার আংশিক কাজ হয়েছে এটা। আবার যখন শার্ট পরছেন তখন কি আপনার পুরো একটা কাজ হইলো, এই জন্য আমরা কি করলাম, প্যান্ট আর শার্ট কি করলাম, গুণ করলাম। তাহলে প্যান্ট ইন্টু শার্ট, তখন আমরা গুণ করলাম, গুণ করে আমরা বের হচ্ছি, তাহলে আমার কি হচ্ছে, এটাকে বলা হয় গুণন বিধি। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রেও সেম। কিন্তু আমরা যখন দেখবো যে প্যান্ট আর শার্ট, আপনি সম্পূর্ণ কাজটা এখানে করে ফেলছেন না, অলরেডি প্যান্ট আর শার্ট পরছেন, এটা একটা হতে পারে। আপনি বললেন, মনে করেন আমার এক ভাই আছে, সে ভাই বললো প্যান্ট আর শার্ট, আমি বললাম সাদা আর নীল, সে হচ্ছে কি কালো আর নীল পড়ছে, আমি হচ্ছে কি সাদা আর নীল বললাম। বাট দুইজনের কাছটা কি আংশিক না। একদিন মনে করেন আজকে শুক্রবার, আমি কি বললাম সাদা প্যান্ট আর নীল শার্ট পরলাম, ওইতে চলে গেলাম। পরবর্তী দিন বললাম যে না, আমি নীল প্যান্ট পরবো আর সাদা শার্ট পরবো, এটাও চলে গেলাম। দেখেন দুইটাই কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ পরিমাণে কাজ। তার মানে এটাও একটা সম্পূর্ণ কাজ, এটাও একটা সম্পূর্ণ কাজ, এটাও একটা সম্পূর্ণ কাজ। এটা কি সম্পূর্ণ কাজ না, এটা হচ্ছে সম্পূর্ণ কাজ। তার মানে দুইটা সম্পূর্ণ কাজ যখন মিলিত হবে তখন এই তিনটা, মানে তার এই তিনটার ভিতরে তাহলে কি যোগ, এই তিনটার ভিতরে যোগ, তার মানে এরা হচ্ছে যোগজ বিধি। তার মানে দুইটা সম্পূর্ণ কাজ, তার মানে কি সম্পূর্ণ কাজ প্লাস সম্পূর্ণ কাজ, মানে দুইটা কাজ সম্পূর্ণ কাজ কি হবে, যোগ হয়। এটাকেই বলে যোগজ বিধি বা যোজন বিধি, সেটাকে কি বলে, যোজন বিধি। ওকে, তার মানে দুইটা সম্পূর্ণ কাজ কি করতে হবে, যোগ করতে হবে। যেমন আমি যদি বলি সাদা আর নীল, নীল আর কালো, তাহলে এরকম হবে না এটা, যে এখানে কি সাদা ইন্টু নীল, তার মানে এটা কি ছিল, সাদা একটা আংশিক কাজ, নীল একটা আংশিক কাজ, তার মানে পরস্পর কি হলো, গুণ হলো, গুণ হয়ে কি হলো, একটা সম্পূর্ণ কাজ হলো। এইটার সাথে আমি কি করব, নীল আর কালো, নীল আর হচ্ছে কালো, এই দুটা কি হবে, নীল একটা আংশিক কাজ, কালো একটা আংশিক কাজ, এই দুটাও কি হলো, গুণ হলো। এবং এই দুইটা সম্পূর্ণ কাজ, এটা কি একটা সম্পূর্ণ কাজ না, এটা একটা সম্পূর্ণ কাজ, এটা একটা সম্পূর্ণ কাজ। তো এখানেও কি হচ্ছে, দুইটা সম্পূর্ণ কাজ পরস্পর কি হচ্ছে, যোগ হচ্ছে, এটাকে বলা হয় যোজন বিধি। বুঝতে পারছি, এইভাবেই হচ্ছে মূলত আমাদের আসলে আমি বারবার বলতেছিলাম যে চ্যাপ্টার শুরু করার আগে, বাস্তব জীবনের সাথে আমি কি করবো, তুলনা করব। যখন আমরা এটা বাস্তব জীবনের সাথে তুলনা করব তখন আমার অঙ্কগুলা অনেকটা সহজ হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে বাস্তব জীবনের সাথে তুলনা করে কাজ করব। যেমন আমি একটা প্যান্ট শার্ট পরতেছি, আমি প্যান্ট পরলে কি আমার কাজ, আমি ওই অবস্থা বাইরে যেতে পারবো, অবশ্যই পারবো না, আমাকে শার্ট পরতে হবে। তাহলে প্যান্ট একটা হচ্ছে আংশিক কাজ, এবং যখন আমরা একটা শার্ট পরবো তখন আরেকটা আংশিক কাজ, দুইটা আংশিক কাজ মিলে একটা সম্পূর্ণ কাজ হয়ে যায়। আমি শার্ট প্যান্ট পরে ফেলছি, আমি এখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, তাহলে আমি বাইরে গেলাম। এখন একদিন পরছি আমি নীল শার্ট, একদিন পরছি আমি সাদা শার্ট, নীল শার্ট সাদা প্যান্ট হইতে, এটা একটা সম্পূর্ণ কাজ। কিন্তু পরের দিন আমি বললাম যে আমি সাদা প্যান্ট পরছি এবং নীল শার্ট পরছি, তাহলে পরের দিনের একটা কাজ, যেমন এখানে একটা কাজ, এই কাজের দুই দিনের কাজকে আমরা যেটা করি সেটা হচ্ছে যোগ করি, মানে সেটা হচ্ছে যোজন বিধি। ওকে, এই দুইটা বিধি। ওকে, দেখে নেন, তো আমাদের কাছে সূত্রের মাধ্যমে আমরা কিছু বেসিক ম্যাথ করে ফেলছি। এখন আমরা যোজন বিয়োজন, যোজন ও গুণন বিধিটা করে ফেলছি। এখন আমাদের কাছে আছে কিছু বিধির মাধ্যমে আমরা কিছু অঙ্ক করব, সে অঙ্কটা এখানে যেমন আমরা একটা অঙ্ক উঠাইছি, যেটা অঙ্কটা হচ্ছে কি, রহিম ঢাকা থেকে নরসিংদী হয়ে কুমিল্লা যাবে। রহিম কত থেকে, ঢাকা থেকে নরসিংদী হয়ে কুমিল্লা যাবে, নরসিংদী পার হয়ে তারপরে সে কুমিল্লা যাবে। ওকে, তারপরে বলছে ঢাকা থেকে দৈনিক 5টি পরিবহন নরসিংদী যায়। ঢাকা থেকে নরসিংদী যায় কটা, 5টা পরিবহন, এবং নরসিংদী থেকে 4টি পরিবহন কুমিল্লা যায়। নরসিংদী থেকে কটা পরিবহন যাবে, 4টা। ওকে, তাহলে আমরা একটু হিসাব করি, তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে কটা, এখানে হচ্ছে আমার 4টা। ওকে, কুমিল্লা যায়। রহিম সম্ভাব্য কত পায়ে কুমিল্লা যেতে পারবে। এখন আমার কাছে প্রথমে
একটা জিনিস শোনেন, আমি কিন্তু শর্টকাটে অনেকভাবে অ্যান্সার করা পসিবল, বাট অ্যাকচুয়ালি শর্টকাট শিখে আপনি দুই একটা অঙ্ক পারবেন, বাট আপনি যদি মনে করেন দেখা যাচ্ছে যে চান যে না বিন্যাস সমাবেশ থেকে আমি একটা মার্কও ছাড়বো না, প্রত্যেকটা মার্ক যেটাই আসুক আমি জানি 100% পাবো। তো সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা জানতেই হবে। এখন পেরির ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে, রিটেনে কিন্তু আপনি একটা ভালো ম্যাথ না পারলে অবশ্যই আপনি কোনো ক্যাডার আশা করতে পারবেন না। মানে আমি যতটুকু জানি বা দেখা যাচ্ছে আমাদের বড় ভাই বা অনেকেই যেটা বলেছে যে রিটেনে যদি আপনি ভালো কোনো একটা রেজাল্ট বা অঙ্কে থেকে যদি আপনি ভালো একটা রেজাল্ট না আনতে পারেন, দেখা যাচ্ছে আপনি ক্যাডার ভালো একটা ক্যাডার পাবেন না কখনোই। তো সেই ক্ষেত্রে আপনাকে অঙ্ক ভালো করতে গেলে আপনার বিন্যাস সমাবেশ করতে হবে, প্রত্যেক চ্যাপ্টারই করতে হবে, তার ক্ষেত্রে বিন্যাস সমাবেশ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে, তো সেক্ষেত্রে আমাকে আগে ভালো করে বুঝতে হবে জিনিসটা কি। 5টি পরিবহন নরসিংদী যায় ও নরসিংদী থেকে 4টি পরিবহন কি যায়, কুমিল্লা যায়। ওকে, তো এটা যদি যায় তাহলে আমরা কি করতে পারি এখানে, যে এখানে কয়টা পরিবহন আছে, 5টি পরিবহন। আচ্ছা, সবার প্রথম আমি বলছিলাম যে আপনাকে আগে বুঝতে হবে এটা কি বিন্যাস না সমাবেশ। ওকে, তো এখন দেখেন, আচ্ছা আমি কি কখনো এখান থেকে দেখেন একটা সিকোয়েন্স মেনটেন, আমি ঢাকা দেন যাব হচ্ছে নরসিংদী, নরসিংদী, দেন আমি যাব কোথায়, কুমিল্লা, দেন আমি কোথায় যাব, কুমিল্লা যাব। দেখেন একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে না হয় নাই, একটা একটা কি ক্রম মেনটেন হয়েছে না হয় নাই, একটা ক্রম অনুসারে যাচ্ছে, অবশ্যই একটা ক্রম মেনটেন হচ্ছে বা সিকোয়েন্স মেনটেন হচ্ছে। যদি সিকোয়েন্স মেনটেন হয় তাহলে কি হয়, সেটা অবশ্যই সেটা কি একটা বিন্যাস, সেটা কি একটা বিন্যাস হবে। তাহলে আমি যদি, তাহলে আমি প্রথমে আইডেন্টিফাই করে ফেললাম যে এটা একটা বিন্যাস, তাহলে বিন্যাসের ক্ষেত্রে আমি করি। এখন দেখেন আমাকে যদি এখানে বলছে, দেখেন আমাকে বলছে ঢাকা থেকে দৈনিক, তাহলে দুইটা কাজ, আমাকে দুইটা কাজ ভালোভাবে করে করতে হবে। ঢাকা থেকে প্রথমে দৈনিক 5টি পরিবহনে নরসিংদী যায়, কয়টি পরিবহন, ঢাকা থেকে দৈনিক 5টি পরিবহন নরসিংদী যায়। এখন আমি যদি এটাকে লিখতে চাই, এখন তাহলে ঢাকা থেকে নরসিংদীতে আপনি পরিবহন আছে কয়টা, 5টা, তাহলে টোটাল আছে কয়টা, 5টা। এখন আপনি যাইতে পারেন কয়টায়, আপনি ইউজ করবেন কয়টা, আপনি কি 5টা ইউজ করতে পারবেন, পারবেন না, কিন্তু আপনি 5 রকমই যেতে পারেন। আপনি প্রথমে এক গাড়িতে যাবেন, বলবেন যে আমি যাবো না, আপনি 5টা যে কোনো একটাই যেতে পারেন, তার মানে 5টাই আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি কি নিতে পারতেছেন, যে এখানে আমরা জানি হচ্ছে 5টাই ব্যবহার করতে পারতেছি, কয়টা, 5টা। তাহলে এখান থেকে আমি 5টা ব্যবহার করতে পারতেছি, টোটাল কয়টা, 5টা। ওকে, তো এখন সেদিকে লক্ষ্য করি, তো আমি 5টাই যদি ব্যবহার করতে পারি, যে এখানে আমি কি বললাম, টোটাল 5টা ভাবে আমি যাইতে পারবো, টোটাল কয় ভাবে, 5 ভাবে। এখন আপনার কাজ কি রে শেষ হয়েছে আদৌ, বলেন তো, আপনি কি ঢাকা থেকে কুমিল্লা নরসিংদী যাবেন না কুমিল্লা পর্যন্ত যাবেন, আপনি যাবেন হচ্ছে কোন পর্যন্ত, কুমিল্লা পর্যন্ত। তাহলে আমার নরসিংদীতে আসলে আমার কাজ শেষ হয়েছে, হয় নাই, তার মানে আমার নরসিংদী থেকে 4টা পরিবহনে যেতে পারেন। নরসিংদী থেকে 4টা পরিবহন আপনি কত ভাবে যেতে পারেন, আপনি 4 প্রকারে যেতে পারেন, আপনি চার, বারবার এক বাস যাবো না, আমি অন্য বাসে যাবো, ওই 4 প্রকারেই যেতে পারবো। নরসিংদী থেকে আমি কত প্রকারে যেতে পারি, 4 প্রকারে আমি যেতে যাওয়া পসিবল। তার মানে আমি নরসিংদী থেকে 4 প্রকারে গেলাম। এটা একটা কাজ, এটা একটা কাজ, দুটা কাজ কি সম্পূর্ণ হয়েছে আদৌ, আলাদা আলাদা ভাবে এটা কাজ কি সম্পূর্ণ, এটা কাজ কি সম্পূর্ণ না, এটাও একটা আংশিক কাজ, এটাও কি একটা আংশিক কাজ, এটাও একটা আংশিক কাজ, এটাও একটা আংশিক কাজ। আমরা জানি দুইটা আংশিক কাজ যদি থাকে তখন এটা সম্পূর্ণ কাজ করতে গেলে কোন বিধি হয়, এটা হচ্ছে গুণন বিধি। তার মানে এই দুটোর মাঝখানে আমি কি করে দিব, গুণ করে দিব। তার মানে 4 5 কত, 20, তার মানে 20 প্রকারে মূলত সে ঢাকা থেকে কোথায় যেতে পারবে, কুমিল্লা যেতে পারবে। তো এটা যদি আপনি যদি একটি সূত্র দিতে চান, যেমন অনেকে আছে সূত্র মুখস্থ করবো স্যার, এরকম যদি থাকে যে মাঝখানে কোনো একটা রাস্তা থাকে, যে মাঝখানে কোথাও আছে, যে মনে করেন এখান থেকে এই দরজা থেকে যাব, এখানে একটা থাকবো, এখানে মনে করেন আমি মাঝখানে যদি কোনো কিছু থাকে তখন এইটার এটার গুণফল হয়, এটাকে ধরবো এম, এটাকে ধরবো এন, এম ইন্টু এন। বাট আসলে কি, মানে আপনি যদি এভাবে করতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবে, কিন্তু প্রবলেম হয়েছে যদি আপনি জিনিসটা বুঝে করেন তাহলে আপনার জন্য এগুলো ব্যাপারই না। তো চাষটা আমি কি করে দিব, এখান থেকে মাঝখানে একটা রাস্তা আছে, আপনি এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, তার মানে ধরে নেন যে 5 × 4, তার মানে অর্ধেক গেছে, 5 × 4 মানে কত, 20, তার মানে আমার অ্যান্সার হবে কি 20। বুঝতে পারছি, এই কোশ্চেনটা যে আমি বুঝি তাহলে আমার কিন্তু 5 সেকেন্ডও লাগবে না এটা অ্যান্সার করতে, কারণ কি আমি এখানে বুঝে যাবো যে এটা অর্ধেক গেছে, এটা অর্ধেক গেছে, তার মানে 5 আর 5 কত, 20 হবে। বুঝতে পারছি, কিন্তু আমাকে ধরতে হবে এটা কি বিন্যাস না সমাবেশ। বুঝতে পারছি, ওকে, আমরা যদি আরো দুটো অঙ্ক দেখি এই নিয়মেরই, তাহলে এখানে আমি দুটো অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক দুই রকম, দেখেন একই রকমের অঙ্ক দুটাই। দেখেন দিনাজপুর থেকে ঢাকা প্রতিদিন 5টি ট্রেন যাতায়াত করে, এটা বলে দিছে
যে কোথায় দিনাজপুর থেকে ঢাকা প্রতিদিন 5টি ট্রেন যাতায়াত করে। বলছে রহিম কত ভাবে একটা ট্রেনে দিনাজপুর গিয়ে অপর ট্রেনে ঢাকায় ফিরে আসতে পারবে। এখন মনে করেন আমার সাপোজ এখানে আমার আছে ঢাকা আছে, ওকে, ঢাকা, আর এখানে আছে আমার দিনাজপুর, দিনাজপুর। তো এটা যদি আমরা বুঝতে চাই যে ঢাকা থেকে প্রতিদিন কয়টা ট্রেন ছাড়ে, 5টা। তো আমার কাছে মনে করেন এখানে 5টা ট্রেন আছে, ওকে। তো এখন ঢাকা থেকে দিনাজপুর যাইতে ও কয়টা ট্রেন ইউজ করতে পারে, আমরা আগের অঙ্কে পড়ছি, তো 5 ভাবে যেতে পারে, 5টা ট্রেনের যে কোনো একটাই ও ইউজ করতে পারবে। তাহলে এখান থেকে ও যাবে হচ্ছে 5 ভাবে যেতে পারবে। এখানে যে দিনাজপুর পৌঁছাইলো, মনে করেন এটা একটা ট্রেন এখানে অলরেডি গিয়েছে এখানে। এখন ও যদি তৎক্ষণাৎ অন্য একটা ট্রেনে বলছে কি যাতায়াত করে, রহিম কত ভাবে এক ট্রেনে দিনাজপুর গিয়ে একটা দিনাজপুর গেছে, অপর ট্রেনে মানে এই ট্রেনটা যেটা গেছে এটা তো আর ইউজ করতে পারবে না, এটা ইউজ করতে পারবে, বাট আমাকে টোটাল ট্রেন কয়টাই যাতায়াত করে, 5টা। তাহলে এই ট্রেনটা তো বাদ, এই ট্রেনটা তো বাদ, তাহলে এটা বাদ দিয়ে আমাকে এখান থেকে আমি কয়টা ট্রেনে আবার ফিরে আসতে পারবো। টোটাল আমার কাছে ট্রেন রয়েছে এখন কয়টা, 4টা। তার মানে এখান থেকে আবার 4 ভাবে আমি কি করতে পারি, ফেরত আসতে পারি। এখন আমাকে কি বলছে একবারও যে এখানে কাজ কি শুধুমাত্র দিনাজপুর যাওয়া না ঢাকা ফিরে আসা। তার মানে এখান থেকে এইটুক যেটা আছে এটা একটা আংশিক কাজ, এখান থেকে এইটুক যেটা আছে এটা একটা কি আংশিক কাজ। তার মানে এটা কি 5 ইন্টু কি 4, তার মানে কি আসছে 20। তার মানে কোশ্চেনে একটু ট্রিকি আছে, অনেক সময় আপনাকে বুঝতে হবে যে আমি যেটাই যাচ্ছি সেটা কি মানে ওইখানে ওই ট্রেনে কি আবার ফেরত আসবো না, অবশ্যই বলতে অপর ট্রেনে ঢাকায় ফিরে আসছে, মানে আর একটা ট্রেনে, মানে ওই ট্রেন বাদ দিয়ে যে ট্রেন আছে সেটা, তার মানে ওইখান থেকে একটা ট্রেন বাদ দিলে আরো 4টা থাকে, সেই 4টার ভিতরে যে কোনো একটা আমি ফিরে আসতে পারবো। এটা 4, তার মানে 5 ইন্টু 4 মানে আংশিক কাজটা, এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ। দুইটা আংশিক কাজ যদি সম্পূর্ণ হতে যায় কোন বিধি, এটা হচ্ছে গুণন বিধি। তার মানে 5 ইন্টু 4 তার মানে হচ্ছে কি 20। তার মানে 20 ভাবে সেটা কি ফিরে আসতে পারে। তার এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 20। বুঝতে পারছি? এরকম যদি আমি আরেকটা অঙ্ক দেখাই, যেমন দেখা যাচ্ছে বলছে কি একটা হল রুমে 5টি দরজা আছে, কয়টা দরজা, মনে করেন আমি যদি এটা চিত্র আকারে একটা বুঝাই, তাহলে এখান থেকে দেখেন, ওকে, এখান থেকে মনে করেন আচ্ছা সাপোজ একটা দরজা, একটা দরজা, একটা দরজা, একটা দরজা, আর এখানে আরেকটা দরজা আছে, ওকে, আর 5টা দরজা আছে, কয়টা দরজা, 5টা দরজা আছে এখানে দেখেন। এখন একটি হল রুমে 5টি দরজা আছে, একজন লোক কত ভাবে একটি দরজা দিয়ে হল রুমে প্রবেশ করতে পারে। মনে করেন লোকটা এখানে আছে, আমি খুব বাজে একাই, দেখেন এখান থেকে এই লোকটা হল রুমে প্রবেশ করতে পারবে কত ভাবে, ওর কাছে 5টা দরজা আছে, 5টার যে কোনো একটা ইউজ করতে পারে না, পারে না, অবশ্যই যে কোনো একটা ইউজ করতে পারে। মনে করেন সাপোজ এই দরজা দিয়ে ইউজ করলো, 5 ভাবে ও করতে পারে, তাহলে 5 ভাবে করতো, 5 ভাবে ও আগাইতে পারে। তারপরে প্রবেশ করে অন্য দরজা দিয়ে, মানে এখন এইখানে যখন লোকটা আছে, এখানে যখন এখানে লোকটা আছে, তখন ও কি এই দরজা দিয়ে আবার ব্যাক করবে না, অন্য দরজা, অন্য এখন কয়টা দরজা আছে, 1 2 3 4, মানে 4টা দরজা আছে, ও 4টা দরজা যে কোনো একটা ইউজ করতে পারে। এখান থেকে বললো তাহলে কয় ভাবে বেরোতে পারে, 4 ভাবে, মানে 4। তাহলে এটা একটা আংশিক কাজ, এটা একটা কি আংশিক কাজ, কারণ কি রুমে ঢুকাই কি মূল কাজ ছিল না, রুম থেকে বেরোয় আসতে হবে। তার মানে এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ। তার মানে এই দুইটা কাজের মাঝখানে কি বিধি, গুণন বিধি। তার মানে এখানেও কত হবে, 4 5 20। বুঝতে পারছি? এই দুইটা আমার একটা অঙ্ক ছিল। মানে এরকম আরো আমরা অঙ্ক করব। আমরা হচ্ছে আজকের যে ক্লাসটা ছিল এটা মূলত হচ্ছে বেসিক ক্লাস, আমি কয়েকটা অঙ্ক দেখাইলাম। এর পরের যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে টাইপ ভিত্তিক বিভিন্ন ধরনের আমরা ম্যাথ নিয়ে, বা যে বিগত যে চাকরির পরীক্ষা যেগুলো বা বিসিএস পরীক্ষা যেগুলো আসছে সেই ম্যাথ গুলো আমরা এক একটা করে 1 বাই 1 সলভ করব, এবং সেগুলা কিভাবে আসতেছে, তাহলে সেগুলা যদি প্র্যাকটিস করি পরবর্তীতে আমরা ইজিলি ধরতে পারবো যে কিভাবে অঙ্কগুলা হয়, এবং আপনি অ্যান্সার দেখার সাথে মানে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারবেন, সেই ব্যবস্থা করে দিব। তাহলে আপনি মানে এখান থেকে দেখা যাচ্ছে বিন্যাস সমাবেশ থেকে মানে যে কয়েকটা কোশ্চেন আসতেছে আপনি শিওর করে বলতে পারবেন যে না এখান থেকে আমি যদি কোশ্চেন আসে তাহলে সেটা আমরা পারবো। বুঝতে পারছি? আশা করি আপনাদের ক্লাস ভালো লেগেছে। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কি কি ভুল আছে বা সংশোধন করা দরকার সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত জানানো হলো। আজকের ক্লাসটা এখানে শেষ। নেক্সট লেকচারে আমরা শিখবো টাইপ ভিত্তিক যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমরা কিভাবে করবো সেটা। আজকে আমরা মূলত এই মানে আমরা বললাম যে আজকের ক্লাসটা ছিল মূলত একটা বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসের মাধ্যমে আমরা দুই একটা অঙ্ক দেখাইলাম। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার ভিত্তিক বা টাইপ ভিত্তিক যে ম্যাথ গুলো আছে বিগত পরীক্ষাগুলায় বা দেখা যাচ্ছে বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যে প্রিলি বা রিটেনের যে অঙ্কগুলো আছে, মূলত আমাদের এই কোশ্চেনটা আমরা প্রিলির জন্যই বেশি আগাবো। তো পরবর্তীতে আমরা রিটেনের জন্য আলাদা ক্লাস নিব যেটা বড় বড় অঙ্ক থাকে।
সেটা। এখন এই পরবর্তীতে আমরা টাইপ ভিত্তিক বিভিন্ন ধরনের অঙ্কগুলা করব। আশা করি সবাই জয়েন হবেন এবং পরবর্তীতে আমার এখানে যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত দিবেন যে ক্লাসে কোথায় কোথায় ভুল ছিল, কোন জিনিসগুলো আমার সংশোধন করা জরুরি, এবং সেগুলো আমি চেষ্টা করব সেগুলো সংশোধন করার। এবং আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো এবং আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।